মর্নিং এভরিওয়ান। তো দাদা নিশ্চয়ই আমার কথা বলেছে। তো একদম সেশনের মাঝে স্টার্ট করছি। আজকে যে স্টার্টিং ক্লাস, দাদা স্টার্টিং ক্লাস কি পাইথন না এই কোনটা? পাইথন স্টাইলিং ক্লাস। তো আমি জানি না তোদের কতটা কি এগিয়েছে, তোরা যতটুকু আমাকে বলবি তার উপর ডিপেন্ড করে আমি এগোবো। দুটো অপশন আছে। একটা, তোরা যদি আমাকে বলে দিস যে দাদা আমার আপ টু মিডিল অবধি মানে ইফ এলস বা লুপ এই জায়গা অবধি ক্লিয়ার আছে, তাহলে আমি সেই রকম ভাবে স্টার্ট করবো। আর যদি বলিস দাদা একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করতে, তাহলে আমি একদম প্রথম থেকে পাইথন ফ্রম টোকেনস, অপারেটর, ডেটা টাইপ এগুলো বলবো। এবার তোদের উপর নির্ভর করছে। তোরা কাইন্ডলি একটা জিনিস আমাকে একটু বল যে তোদের কতটা এগিয়েছে বা তোরা কোথা থেকে চাইছিস আমাকে স্টার্ট করানোর জন্য, সেটা একটু বল কাইন্ডলি। শুনতে পাচ্ছি আমি। হ্যালো? না, স্ক্রিন তো আমার কাছে এখানে শো আছে, বাট এটা পিন করা আছে শুধু। ক্যামেরাটা একটু সোজা করলে হতো না, কারণ বেঁকে আছে এই দিকটা। হুম হুম হুম, হোস দেখিয়েছো। স্পটলাইট ফর এভরিওয়ান। ওকে। আচ্ছা অরিজিৎ, ঠিক আছে, দেখতে পেয়েছো। প্রথম থেকে স্টার্ট করলে ভালো হয়, তাই তো? ঠিক আছে। আর তোরা কাইন্ডলি একটু ক্লাস চলাকালীন যদি কোথাও প্রবলেম হয়, এখানে তো চ্যাট ওপেন করা আছে, তোদের যেখানে যেখানে প্রবলেম হবে আমাকে চ্যাটে লিখতে পারিস বা ডিরেক্ট নিজের মাইক্রোফোন অন করে বলতে পারিস, আমি শুনে সেই জায়গাটা বলবো। ঠিক আছে, আমি একদম ফার্স্ট থেকে স্টার্ট করছি। অর্পিত, আর কিছু আছে সেটা? ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে ইরেজার কোনটা ছিল? আর এটা? না, দাও। আচ্ছা ঠিক আছে, ওটা ওটা হ্যাঁ। আচ্ছা, এখান থেকে স্লাইড চেঞ্জ হয় তো, মানে নিউ স্লাইড এটা? ঠিক আছে ঠিক আছে। আর একটা কথা বলে দিই বাচ্চাদের, আমার প্রথম এই মানে স্মার্ট বোর্ডে ক্লাস, একটু কোঅপারেট কর স্টার্টিং এ, না হলে না আমি একটু সমস্যা হলে একটু ওয়েট করে যাস, ঠিক আছে? আচ্ছা, ইনিশিয়ালি পাইথন বলার আগে আমি সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে। দেখ, আমি জানি তোদের অনেকেরই এরকম নলেজ আছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে, যে দাদা কিভাবে স্টার্ট করব অনার্সের পেপার, একটা ম্যাথের এতদিন ধরে একটা পড়ে আসা জিনিস, তার রেসপেক্টে আমি কম্পিউটারটাকে কি করে অ্যাডাপ্ট করব এই সাবজেক্টটাকে অ্যাজ এ অনার্স পেপার। আগে আমাদের সময় এত ডিটেলসে প্রোগ্রামিং থাকতো না অনার্সের জন্য, ম্যাথ বা ফিজিক্সে। বাট এখন কম্পিউটার যেহেতু দিয়েছে, আমাকে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকে ম্যাথের মতো করে না পড়ে ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজের মতো করে পড়তে হবে। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখনই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়বি, মাথা থেকে এটা সরিয়ে দিবি তুই কম্পিউটার সায়েন্সে কোনো সাবজেক্ট পড়ছিস। আজকে আমার কথা পুরো পরিষ্কার তোরা শুনতে পাচ্ছিস, হ্যাঁ কি না বল একবার। হ্যাঁ আচ্ছা, স্যার। একজন বলছে আফটার লুপ স্টার্ট করলে ভালো হয়, আরেকজন বলছে প্রথম থেকে স্টার্ট করলে ভালো হয়। আমি চেষ্টা করব প্রথম থেকে একটু তাড়াতাড়ি পড়ে দিতে, যাতে করে আজকে লুপটা অন্তত স্টার্ট করতে পারি। কারণ কি হয় বলতো, আমি তো বুঝতে পারছি না তোদের বেসটা কতটা কি আছে। ফলে আমার সাথে তোরা প্রথম ক্লাস করছিস, যতক্ষণ না পর্যন্ত আমার ইন্টারাকশন ওই টপিকগুলোতে যাচ্ছে, ততক্ষণ আমি নিজে কনফিডেন্স পাচ্ছি না। ক্লিয়ার? তো সেক্ষেত্রে একটু ওয়েট করে যা, যারা যারা লজিক ক্লিয়ার আছে একটু রিপিট শুনে নিলি, রিভিশন হয়ে যাবে, আর কিছুই না। তো এবার হ্যাঁ, ফার্স্টের দিকে কভার করে দেবো, চিন্তা নেই, বিপ্লব কভার করে দেবো। এবার আমার কথা হচ্ছে যে তোরা যদি আমার কথা শুনতে পাচ্ছিস, পরিষ্কার বুঝতে পাচ্ছিস, দেখ আজকে তোদের সাথে আমার প্রথমবার মিটিং হচ্ছে, তারপরেও তোরা আমার কথা পরিষ্কার বুঝতে পারছিস, কেন জানিস? কারণ আমাদের মধ্যে যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে তার নাম বাংলা। তো আমার বক্তব্য হচ্ছে বাংলার সাথে পাইথনের মধ্যে, সরি এই তো না, বাংলার সাথে পাইথনের সম্পর্ক অনেকটা সেম। কিভাবে?
আজকে যদি দুটো মানুষ, দুটো হিউম্যান, মানে ধর আমি আর তোদের মধ্যে কোনো একজন, ধর একজনের নাম নিলাম এখানে বিপ্লব, ধর আমার সাথে আমি একজন পার্সন, আমি একজন পার্সন, বিপ্লব আর একজন পার্সন, আমাদের মধ্যে ফার্স্ট টাইম আজকে 18 তারিখ কথা হচ্ছে, তাও তোরা আমার কথা সুন্দরভাবে শুনতে পাচ্ছিস একটাই কারণে, কারণ আমাদের মধ্যে কমন মিডিয়াম হচ্ছে বাংলা। তো বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের সাথে আমার কমিউনিকেশনকে ঠিক করার জন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। এবার ধর আমি যদি, আমার মাতৃভাষা হিন্দি হতো বা তোদের মাতৃভাষা হিন্দি হতো, ক্লাসটা হিন্দিতে হতো, যদি আমাদের মাতৃভাষা ইংলিশ হতো, ক্লাসটা ইংলিশে হতো। তো ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজ, বাংলা যদি আমাদের পক্ষে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হয়, পাইথন হচ্ছে আমার সাথে বা তোর সাথে কম্পিউটারের সম্পর্ককে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে আমি কম্পিউটারকে দিয়ে যদি কোনো একটা কাজ করাতে চাই, তোরা ম্যাথ অনার্স পড়ছিস, তোদের ম্যাথের যে ইকুয়েশন আছে, তোদের পলিনোমিয়াল আছে, বিভিন্ন ধরনের সিরিজ আছে, প্রচুর ম্যাথের কাজকর্ম আছে, সেগুলো তোরা সিম্পল খাতা কলমে করিস। এবার তোরা চাইছিস যে সেই কাজটাকে কম্পিউটার যাতে করুক। দেখ, কম্পিউটারের সাথে মানুষের কি পার্থক্য জানিস? কম্পিউটার আগেও বোকা বাক্স ছিল, এখনো বোকা বাক্স আছে। শুধু প্রবলেমটা কোথায়, আমরা এই যে ধর আমি তোদের ক্লাস করানো শুরু করলাম, এখন আমার হাই এনার্জি, বিশাল এনার্জি আমার, এখন একটা ক্লাস নেবো, পরের ক্লাস নেবো, ঠিক 6-7 ঘন্টা 8 ঘন্টা পর আমার মনে হবে না আমার ভাল লাগছে না ভাই, আমি একটু শুয়ে পড়ি, আর ভাল লাগছে না, একটু রেস্ট দিই, একটু সিনেমা দেখি। এই যে হিউম্যান ব্রেন রেস্ট চায়, হিউম্যান ব্রেন টায়ার্ড হয়, এই টায়ার্ডনেসটা কিন্তু কম্পিউটারের মধ্যে একটাও নেই। যে কারণে কনসিস্টেন্টলি কম্পিউটার একটা কাজ করতে পারে যতক্ষণ মেশিন চলবে। মেশিন গরম হয়ে জ্বলে যাবে সেটা আলাদা কথা, কিন্তু মেশিনকে যদি তুই ঠান্ডা রেখে 14 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা খাটাতে পারিস, তাহলে অনায়াসে কিন্তু মেশিন সেম অ্যাকুরেসিতে, তুই একটা টু দি পাওয়ারের কোনো ক্যালকুলেশন করছিস, ধর এরকম ধরনের আমাদের শর্ট ট্রিক আছে 99 টু দি পাওয়ার 99। আমি জানি না, ম্যাথ আমার খুব উইক, ঠিক আছে, দাদা সামলাবে বলেছে ম্যাথ, আমার দায়িত্ব হচ্ছে প্রোগ্রামিং পড়ানো, আমার ম্যাথে যেখানে আটকাবে ওটা দাদা সামলাবে, দাদার দায়িত্ব। তো 99 টু দি পাওয়ার 99, এটা যদি আমি খাতায় কলমে করতে যাই, ট্রিক সরিয়ে দে, ট্রিক তুই জানিস না, খাতায় কলমে করতে যাই, তাহলে কিন্তু আমার মোটামুটি যাবে, মানে কি হবে সেটা বুঝতে পারছিস, আমি তো বুঝতে পারছি ভালো করে। কিন্তু এই জিনিসটা যদি তুই সামান্য দুটো লাইন ওকে লিখে দিতে পারিস, ও কিন্তু এই কাজটা ইজিলি করে দেবে। এই কারণে ম্যাথ অনার্সে পাইথন ঢোকানো হয়েছে, এই কারণে ফিজিক্সের ইকুয়েশন সলভ করার জন্য পাইথন ঢোকানো হয়েছে। দেখ কি হয়, আমরা যখনই কোনো কাজ করতে যাব, আমাদের দুটো বিষয় আছে। আচ্ছা তোরা কি কেউ কিছু বলছিস? আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোরা একটু বললে মাইক অন করে বলিস বাবা, আমি শুনতে পাবো এখান থেকে। তো বিষয় হচ্ছে, আমরা যে কোনো কাজ করতে যাব, সেখানেই ধর আজকে দাদার সাথে আমার কথা হচ্ছে, যে দাদা বললো এক্ষুনি যে ভাই কোনো প্রবলেম হয়েছে ওখানে, আর না দাদা কোনো প্রবলেম হয়নি। এই যে দাদার কথাটা আমার কানে ঢুকলো, ঢুকে আমার ব্রেনে ইমিডিয়েটলি কাজ করে সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে কথা বার করে দিল, না দাদা কোনো প্রবলেম হয়নি। এই কাজটা হচ্ছে কম্পিউটার করে আমার কাছ থেকে ডেটা নিয়ে। সেই ডেটাটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পাইথন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দাদা তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাইথনই কেন দিল, এটা একটু পরে বলছি, 2-3 মিনিট পর বলছি। প্রথমে বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে কাজ করে। আমি একটা এক্সাম্পল নেবো। ধর তোকে কাউকে কিছু বোঝাতে হবে, যেমন আমি আমি কি করছি এখানে, আমি কিছু একটা বোঝাচ্ছি, ক্লাস নিচ্ছি, দাদা তোদের বিভিন্ন ধরনের ধর কোয়াড্রেটিক জিওমেট্রি করাচ্ছে, বা কোনো ওর অ্যালজেব্রা ক্লাস করাচ্ছে, ক্যালকুলাস বোঝাচ্ছে। দাদার প্রথম ক্লাস ধর লিমিটের ক্লাস ছিল, লিমিট তোদের বোঝাতে গিয়ে দাদা অনেক রকম এক্সাম্পল নিয়েছে। আজকে যদি দাদা কোনোভাবে জাপানিজে কথা বলতো আর তোরা সবাই বাংলা বুঝতিস, তাহলে কোনোভাবে দাদার সাথে তোদের কমিউনিকেশন হতো? হ্যাঁ কি না বল, তাড়াতাড়ি লিখবি। তোদের সাথে কি কোনোভাবে দাদার কমিউনিকেশন হতো যদি দাদা জাপানিজে ক্লাস করাচ্ছে, এদিকে তুই বাংলা বুঝছিস? কোনোভাবে হতো না। ফলে যখন কোনো দুটো অবজেক্ট 1 অবজেক্ট 2 নিজেদের মধ্যে কমিউনিকেট করে, সেই কমিউনিকেশনের মিডিয়াম হিসেবে যেটা কাজ করে তার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল, বাংলা, ইংলিশ, হিন্দি, পর্তুগিজ, মারাঠি, গুজরাটি, দ্যাটস ইট, খুব সিম্পল। দুটো মানুষের মধ্যে যখন কমিউনিকেশন হবে, মাঝে যে মিডিয়ামটা কাজ করবে তার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর আমি কার সাথে কমিউনিকেট করতে চাইছি? কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চাইছি। তাহলে তো তার নাম হওয়া উচিত ছিল কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার ল্যাঙ্গুয়েজই আছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজই আছে, বুঝিয়ে দিচ্ছি কেন এটার নাম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এখানে প্রোগ্রামিং বলেছে, ল্যাঙ্গুয়েজ সবার ক্লিয়ার হয়েছে? ল্যাঙ্গুয়েজ কাকে বলছে ক্লিয়ার হয়েছে? ভাই একটু জল দিও আমাকে, একটু, হ্যাঁ একটু জল দিও, হ্যাঁ ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ সবার ক্লিয়ার হয়েছে?
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বাবা? প্রোগ্রামিং কি? প্রোগ্রাম পরে বুঝবি, আগে প্রোগ্রামিং বোঝ। প্রোগ্রামিং মানে হচ্ছে কোনো টপিক, কোনো সাবজেক্ট, সেটা একটা ইকুয়েশন হতে পারে, সেটা মনের কোনো ভাব হতে পারে, সেটা কোনো লেখা হতে পারে, যা কিছু তুই যা ভাববি, এনিথিং, যা কিছু বোঝাতে চাইছিস, সেটা যদি কাউকে বোঝাতে হয় তাহলে যেটা ইউজ করা হয় তার টার্ম হচ্ছে প্রোগ্রামিং। আর যেটা বোঝাবি সেটা হচ্ছে প্রোগ্রাম। আমি আবার বলি কথাটা, ভালো করে বোঝ প্রোগ্রাম আর প্রোগ্রামিং এর মধ্যে কি পার্থক্য। প্রোগ্রাম হচ্ছে আমি তোদেরকে পাইথন বোঝাচ্ছি। আমি কি বোঝাচ্ছি? পাইথন বোঝাচ্ছি। তো পাইথন যদি প্রোগ্রাম হয় তাহলে আমার এই ক্লাসটা হচ্ছে প্রোগ্রামিং, আর আমার ক্লাসের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা। মানে আমি বাংলায় পাইথন পড়াচ্ছি। আবার বলি, আমি বাংলায় পাইথন পড়াচ্ছি। এই কথাটার মানে কি বোঝায়? এই কথাটার মানে বোঝায় আমি পাইথন প্রোগ্রামিং করাচ্ছি বাংলা ল্যাঙ্গুয়েজে। সিম্পল কথা। কম্পিউটারকে তুই বলবি যে ভাই তুই দুটো ভেরিয়েবল নে, এ আর বি, দুটোর মধ্যে যোগ করে এক্স এর মধ্যে স্টোর করা। এটার মধ্যে কন্টেন্ট কোনটা? এক্স এ বি প্লাস ইকুয়ালস টু, যার মধ্যে এক্স এ বি হচ্ছে ভেরিয়েবল, ইকুয়ালস টু আর প্লাস হচ্ছে অপারেটর। ভেরিয়েবল আর অপারেটর মিলিয়ে একটা এক্সপ্রেশন তুই বানিয়েছিস। এই এক্সপ্রেশনটা হচ্ছে আমার কন্টেন্ট, এই এক্সপ্রেশনটা হচ্ছে আমার প্রোগ্রাম। আমি যাতে লিখবো, আমি যে ল্যাঙ্গুয়েজে লিখবো সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পাইথন। আর কাকে লিখছি, কাকে বোঝাচ্ছি? কম্পিউটারকে বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, যেখানে বুঝতে পারবি না কাইন্ডলি জিজ্ঞাসা করবি, যে জায়গায় বুঝতে অসুবিধা হবে। আর প্রথমে মাথা থেকে সিলেবাসের চাপ সরাতো। শোন, সিলেবাস শেষ করার দায়িত্ব আমার, তোদের না। তোরা শুধু আমার ক্লাস মন দিয়ে শুনবি, বাদ বাকি সিলেবাস আমি দেখবো। ধর, আচ্ছা তোরা ইনপুট নিতে পারিস তো? পাইথনে ইনপুট নিতে পারিস তো? বল দেখি, আমি ইনপুট কি করে নেবো? আমি জানি না ইনপুট কি করে নেবো। ইনপুট পাইথনে তাড়াতাড়ি বল। ওরে লেখ, পাইথনের একটি ইনপুটের লাইন লেখ। ঠিক আছে, বুঝেছি, তুই লিখবি না। মনে কর একটা ভেরিয়েবল আছে স্মল এ, ইকুয়ালস টু ইনপুট এন্টার এ নাম্বার। আর একটা ভেরিয়েবল লাগবে আমার বি, ইনপুট এন্টার অ্যানাদার নাম্বার। এইবার আমার কি দায়িত্ব? ভেরি গুড, এন্টার সামথিং, ভেরি গুড, ভেরি গুড। এবার আমার কি করার দরকার? দুটো নাম্বার যেটা ইউজার ইনপুট দেবে তাকে যোগ করে রাখবো। সিম্পল ভাবে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। কোনো প্রবলেম আছে? আচ্ছা আমি আর একটা কথা বলে দিই, এই যে এইটা জেড হয়ে গেল না, এটা ইকুয়ালস টু লিখেছি। আমি অ্যাকচুয়ালি হোয়াইট বোর্ডে পড়াই তো আমার কোচিনে, বাট আমার ফার্স্ট ক্লাস বলে গেস্টার গুলো না এরকম দাগ পড়ে যাচ্ছে। আমার একটা কথা বল, আমি যে এখানে 4টে লাইন লিখেছি, লেখা পরিষ্কার দেখা যাচ্ছে নাকি একটু বড় করবো বা ছোট করবো? বল, লেখা পরিষ্কার দেখা যাচ্ছে? ওকে, আমি যে 4টে লাইন লিখেছি, আমাকে একটা সিম্পল কথা বল, এই লাইনগুলোর মধ্যে কোন জিনিসটা আছে বাবা তুমি জানো না? ক্লাস মানে প্রাইমারি সেকশনে বা ক্লাস 1-এ তোমাকে এ বি সি ডি শেখানো হয়েছিল। এখানে আমি লিখেছি ইনপুট, এটা শেখাতে হবে ইনপুট কাকে বলে, নাকি এন্টারে নাম্বার এই কথাটা শেখাতে হবে, নাকি তুমি ইকুয়ালস টু মানে জানো না? প্রবলেম হচ্ছে সাবজেক্টকে তুই অ্যাডাপ্ট কি করে করছিস তার উপর নির্ভর করছে। তুই যখনই পাইথনকে ম্যাথ ভেবে নিবি ওই জায়গা ভুল করে বসবি। তুই যখনই পাইথনকে কম্পিউটারের অপারেটিং সিস্টেম বা ডিবিএমএস ভেবে নিবি তুই ওই জায়গা ভুল করে বসবি। কেন? পাইথন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। বাবা আমরা যখন ল্যাঙ্গুয়েজ পড়তাম, আমরা যখন বাংলা পড়তাম, আমরা যখন ইংলিশ পড়তাম, তখন কিন্তু আমরা ইংলিশ পড়বো মানে আমরা ইংলিশের গ্রামারে জোর দেবো। আমার দেখার দরকার নেই যে রবীন্দ্রনাথ কি লিখেছে বা তোর রাস্কিন বন্ড কি লিখেছে।
ইংলিশের টেক্সট আলাদা হয়ে গেল, ইংলিশের ল্যাঙ্গুয়েজ আলাদা হয়ে গেল। তো ল্যাঙ্গুয়েজে কি পড়ানো হতো? ল্যাঙ্গুয়েজে কোনো স্টোরি, তোর পোয়েম, নাটক এসব পড়ানো হতো? হতো না তো। সিম্পল কি পড়ানো হতো? এটাকে এই বলে রাইটিং স্কিল। তার মানে কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ মানে তোমাকে এইটাই জোর দিতে হবে সেই ল্যাঙ্গুয়েজটা কি করে করব। তারপর তোদের ম্যাথের যে ইকুয়েশন গুলো আছে, তোরা আমাকে ম্যাথ শেখাবি, আমি ওই ইকুয়েশন গুলো কি করে পাইথনে লিখতে হয় সেটা শিখিয়ে দেবো। সিম্পল। ম্যাথ যেখানে আটকাবে দাদা দেখাবে, পাইথন যেখানে আটকাবে সেখানে আমি দেখাবো। কোনো প্রবলেম আছে? এই থট প্রসেসে কোনো প্রবলেম আছে? বল। ওকে, এবার আমি একটু সাবজেক্টে ঢুকি, টু দা পয়েন্ট সাবজেক্টে ঢুকি। এখানে অনেকেই আমাকে বলেছে যে একটু রিভিশন করে দিলে ভালো হয়। অবশ্যই করে দেবো রিভিশন। দেখ, একটা কথা বলি, আমি যে প্যাটার্নটা শেখাচ্ছি, আমি শুধু পাইথন পড়াচ্ছি না এখানে, ভালো করে বুঝবি। শোন, তোর মাথায় যখনই এটা দিবি না যে দাদা আমাদের তো লাস্ট উইক অফ আগস্টে সিলেবাস শেষ করতে হবে, কি করে শেষ হবে দাদা, এই তো অবস্থা আমাদের, বুঝতে পারছি না কি লিখবো, চিরকাল তো ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এত সুন্দর নাম্বার পেয়ে আসলাম, কোথা থেকে আসলো, ভয়েড ফয়েড এসব কি হচ্ছে দাদা। আমি বলি, কোনোভাবে বিষয়টাকে রিপ্রেজেন্ট করাতে ভুল হচ্ছে, বা তোর পড়ার প্যাটার্নে ভুল হচ্ছে। পড়ার বিভিন্ন প্যাটার্ন আছে, তোরা আমার থেকে বেটার জানিস। তোরা অঙ্ক যে পারে তার কাছে এসব কোনো ব্যাপার না, খুব সিম্পল কথা। তো আমি একটা প্যাটার্ন শেখাচ্ছি। সারা জীবনে কোনোদিনও যদি কোনো ল্যাঙ্গুয়েজ করতে চাস, কোনোদিনও, থ্যাংক ইউ ভাই, কোনোদিনও যদি কোনো ল্যাঙ্গুয়েজ, সি হোক, জাভা হোক, পাইথন হোক, শিখতে চাস, সেই ল্যাঙ্গুয়েজটার একটা টার্ম মাথায় রাখবি। সেই টার্মটা হচ্ছে টোকেন। বাবা, টোকেন কি? আসছি। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে সবার প্রথমে অ্যাজ এ টোকেন হিসেবে পড়বি। কিভাবে? প্রথম, টোকেনের মধ্যে কি কি পড়ে? ফার্স্ট যেটা পড়ে টোকেনের মধ্যে সেটা হচ্ছে কিওয়ার্ডস। শোন না, পাইথন নিয়ে না জ্ঞান দিলাম না, আর পাইথন কিভাবে এসছে, কি এসছে, ওগুলো আমি সময়ের সাথে সাথে বলতে থাকবো, ক্লাসের মাঝখানে গল্প করতে থাকবো। পাইথনের গল্প দারুণ, দারুণ গল্প, পাইথন খুব সুন্দর গল্প। প্রথম যে টোকেনটা পড়বো আমরা সেটার নাম হচ্ছে কিওয়ার্ড। পরের যে টোকেনটা পড়বো সেটার নাম হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল পড়বো না। আইডেন্টিফায়ার। তারপরের যে টোকেনটা পড়বো সেটা হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট। দেখতে পাচ্ছিস সবাই এই লেখাগুলো, এই কনস্ট্যান্ট লেখাটা পরিষ্কার বুঝতে পারছিস? একটু টানা লিখি, অভ্যেস খারাপ। পরিষ্কার বোঝা যাচ্ছে বাচ্চা? নেক্সট, ডেটা টাইপস। নেক্সট, অপারেটর, অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন। অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন। নেক্সট যেটা আসে, অপারেটর এক্সপ্রেশনের পরে বলবো। আচ্ছা, এতটা থাক, এতটা থাক, আমি একটু পড়াই এতটা, তারপর আসছি। দাদা বুঝলাম, টোকেন তো লিখলে, তো কি করে কাজ করে টোকেন দাদা? টোকেনের কাজ তো বুঝতে পারছি না। বোঝাচ্ছি। কোনো ল্যাঙ্গুয়েজকে, যখনই ল্যাঙ্গুয়েজ পড়বি না, যখন আমাকে কেউ ল্যাঙ্গুয়েজ পড়াতে বলে আমার খুব আনন্দ হয়, একদম খাটতে হয় না। যখন কেউ থিওরি পড়াতে বলে বিরক্ত লাগে। ওই জন্য দাদা কম্বিনেশন এরকম রেখেছে, ল্যাঙ্গুয়েজ আর থিওরি পরপর। পাইথন পড়াবো, তারপরে এআই পড়াবো, ল্যাঙ্গুয়েজ পড়ে মুড ভালো করে, থিওরি পড়ে মুড খারাপ করবো। প্রথমত কিওয়ার্ড কাকে বলছে? কিওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ডটা যারা পাইথন ডেভেলপ করেছিল তারা নিজেদের জন্য রেখে দিয়েছে। যে ওয়ার্ডটা পাইথন যারা ডেভেলপার, কে ডেভেলপার তোরা নাম জানিস, আমি একটু পরে নাম নেব, সে নিজের জন্য রিজার্ভ করে রেখেছে। নিজের জন্য মানে নিজে ইউজ করবে না, পাইথন ইউজ করবে।
দাদা ঠিক বুঝলাম না কিওয়ার্ডের ব্যাপারটা, কিওয়ার্ড ঠিক ক্লিয়ার হলো না, মানে ধরতে পারছি না কিওয়ার্ড কি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এখানে কত সুন্দর সুন্দর নাম আছে, সৌম্যদীপ, আহ সৌগত, অরিজিৎ, অনুশ্রী, এত সুন্দর সুন্দর নাম আছে। ধর এখানে অনুশ্রী সরকার নাম, ঠিক আছে, কোনো একজন স্টুডেন্টের নাম অনুশ্রী সরকার। অনুশ্রীর জায়গা থেকে অনুশ্রী সরিয়ে আমি তার নাম দিয়ে দিলাম কারক, কারক সরকার। ব্যাপারটা ভাল লাগছে? ভাল লাগছে? কারক সরকার, না দাদা ভাল লাগছে না। ঠিক আছে, সৌগত কি নাম? আচ্ছা সৌগত শুধু নাম আছে, ধরো ধরো আমার ধরে নিলাম সৌগত টাইটেল হচ্ছে রয়, ধরো সামথিং। কারণ নাম দিলি সমাস, এটা স আছে, সমাস রয়। ঠিক আছে দাদা, আমি বাংলা পছন্দ করি না, আমি ইংলিশ পছন্দ করি, নে। কারণ নাম হচ্ছে দা দত্ত, কারণ নাম হচ্ছে হুইচ দে। বাবা এইগুলো কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড বাবা। মানে তুই যখন ইংলিশ পড়বি তখন যদি কোনোভাবে আমি হুইচ ইউজ করি, ও হুইচ তো কারোর নাম হতে পারে না। হুইচ ইজ ইয়োর নেম, এখানে হুইচ ইজ ইয়োর নেম, এই চারটে লেটারের মধ্যে বা চারটে ওয়ার্ডের মধ্যে এমন একটা ওয়ার্ড নেই যেটা তোর বা বিশ্বের কারোর নাম হতে পারে। হুইচ ইজ ইয়োর নেম পুরো চারটেই হচ্ছে ইংলিশের কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডগুলোকে বলে, সেই সমস্ত রিজার্ভ করা ওয়ার্ডগুলোকে বলে, যে ওয়ার্ডগুলো প্রোগ্রামিং এর কোনো স্পেসিফিক পারপাস সলভ করার জন্য প্রোগ্রামিং এর নিজস্ব বিল্ট ইন লাইব্রেরিতে স্টোর করা থাকে। আমি যদি কোথাও একটা ফর লিখি, আমি যদি কোথাও একটা ইফ লিখি, তার মানে পাইথনে ফরের জন্য আলাদা করে ফাংশন বানানো আছে, ইফের জন্য আলাদা করে ফাংশন বানানো আছে। ফাংশন বানানো মানে এই দেখ টেকনিক্যাল টার্ম নিলাম, তোর মাথায় বাজ পড়লো যে দাদা আবার কি বলছো ফাংশন। ফাংশন না বাবা, কাজ। হুইচ তুই কখন ইউজ করিস? যখন কোনো কিছু প্রশ্ন করতে চাস। হুইচ ইজ ইয়োর নেম, তোমার নাম কি, এই যে কি, কি যে প্রশ্নটা করছিস, কোনো জিনিস বা কোনো কিছু প্রশ্ন করছিস তখন হুইচ ইউজ করছিস, তার মানে কোনো একটা স্পেসিফিক পারপাসে তুই হুইচকে ব্যবহার করছিস। দা ওয়ার্ল্ডের একমাত্র জিনিস, দা সান, ধর দত্ত কেটে সান করে দে। দা সান মানে কি, সূর্য গ্রহ ইউনিভার্সে সিঙ্গেল একটা, বা আমাদের ওয়ার্ল্ডের রেসপেক্টে একটা, তাই দা বলেছি। এ সান তো বলি না, কেন না দাদা, এ তো অনেক কিছু হতে পারে, এ টেবিল হতে পারে, এ বোর্ড হতে পারে, এ পেন হতে পারে। কেন? এই পেনটা ওয়ার্ল্ডে ইউনিক না। ইংলিশ শিখেছিস, কি শিখেছিস তুই ইংলিশ, নাকি সেটাও শেখাতে হবে? কি সমস্যা? হ্যাঁ কি না বল, তাড়াতাড়ি ইন্টারঅ্যাক্টিভ হবি, আমার সমস্যা হয়। না না শেখাতে হবে না, ঠিক আছে বুঝতে পেরেছি। তাহলে কিওয়ার্ড হচ্ছে পাইথনের সেই সমস্ত ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো স্পেসিফিক রিজনের জন্য, যে ওয়ার্ডগুলো স্পেসিফিক রিজনের জন্য রিজার্ভ করে রাখা আছে। ফর এক্সাম্পল ফর, হোয়াইল, ডু হোয়াইল, সরি ডু হোয়াইল তো নেই, ডু হোয়াইল তো সিতে ছিল। ঠিক আছে, অপারে কিওয়ার্ড বোঝা গেছে দাদা? কোথায় পাবো কিওয়ার্ড, কোথায় কোথায় পাবো কিওয়ার্ড? আইদার, আচ্ছা আরেকটা কথা বলি আমি, যেটুকু দরকার নোট বা যা কিছু সেটা আমি দাদা মিলে সেট আপ করে দেবো। যেহেতু ইমিডিয়েটলি আজকের ফার্স্ট ক্লাস হচ্ছে, তো আজকের ক্লাসের জন্য আমি কোনো নোট আনিনি, আমি ক্লাসটা পড়াতে এসেছি, তোদের সাথে ইন্টারাকশন করতে এসেছি। নেক্সট ক্লাস থেকে সমস্ত কিছু নোট, এই যে কিওয়ার্ড বলে, তো এইখানে দরকার একটা নোটের, যেখানে তুই পড়বি, একবার পড়ে নিবি, নেট থেকে থেকে পড়তেই পারিস, কোনো প্রবলেম নেই, বাট আমি নোট দিয়ে দেবো, আমি হোক দাদা হোক আমরা মিলে একটা নোট দিয়ে দেবো, চিন্তা করিস না। তো কিওয়ার্ড কারোর প্রশ্ন আছে? কিওয়ার্ড নিয়ে কোনো প্রশ্ন আছে? শুনি একটু, হ্যাঁ কি না বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আজকে লুপ অবধি যেতে হবে। ওকে, আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কাকে বলছে? এই যে হ্যাঁ না বললাম, আমার নাম কি, লেখ দেখি মেসেজে আমার নাম কি, তাড়াতাড়ি লেখ। দাদা জানি না নাম, কি করে লিখবো, বানানটাও তো ভুল হয়ে যেতে পারে নামের। বাবা এটা হচ্ছে আমার নাম,
ইংলিশ যদি জানিস তাহলে উচ্চারণটা হওয়ার কথা। হ্যাঁ, ভেরি গুড। পাল না বাবা, পান। পান, এল না, সুন্দর দেখে একটা পান, এল না, পান। হ্যাঁ, এই যে আমাকে চিনলি বা দাদাকে চিনিস, দাদার নাম ধরে বলিস, তোর বন্ধু বললো ভাই কোথায় পড়িস, এত সুন্দর অঙ্ক পারিস, তুই বলি আরে ভাই চ, বুঝতে পারবি লোকটা কি। এই যে দাদার নাম ডাকিস, আইডেন্টিফায়ার। কেন? মার্কেটে তো প্রচুর টিচার আছে, আইডেন্টিফাই করতে পারছিস না আমি অয়নদার কাছে পড়ি, আইডেন্টিফাই করতে পারছিস আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি। আইডেন্টিফায়ার মানে হচ্ছে পাতিভাবে নাম। কিসের নাম? এখানে তো মানুষের নাম বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষ ছাড়াও পৃথিবীতে এরকম প্রচুর অবজেক্ট আছে যেগুলোর নাম আমরা ইউজ করি কিন্তু তাদের নাম ধরে ডাকি না। কুকুরের একটা নাম দিয়ে দিলাম সুন্দর দেখে টমি, কুকুরের নাম দিয়ে দিলাম টমি। তো এখানে তো ওরকম মানুষ কুকুর পসিবল হবে না। কিসের নাম দেবো? আইডেন্টিফায়ার কিসের হতে পারে? আইডেন্টিফায়ার হতে পারে একটা ভেরিয়েবল নেম। একটা ভেরিয়েবলকে আমি আইডেন্টিফায়ার বলতে পারি, একটা ফাংশনের নামকে আমি আইডেন্টিফায়ার বলতে পারি, একটা অবজেক্টকে আমি আইডেন্টিফায়ার বলতে পারি। তোদের মেবি ক্লাস অবজেক্টের কনসেপ্টটা দেয়নি। একটা ক্লাসের নাম আমি আইডেন্টিফায়ার বলতে পারি, একটা কনস্ট্যান্টের নাম আমি আইডেন্টিফায়ার বলতে পারি। তো বিষয় হচ্ছে আইডেন্টিফায়ার কাকে বলছে? আইডেন্টিফায়ার হচ্ছে সেই সমস্ত ভেরিয়েবল গুলো, ফাংশন গুলো, অবজেক্ট গুলো, কনস্ট্যান্ট গুলো। এই যে আমি এই কথাটা লিখেছিলাম, এই লাইনটা লিখেছিলাম না, যে এ ইকুয়ালস টু ইনপুট, এই যে কথাটা লিখেছিলাম, বা আমি যেটা লিখেছিলাম বি ইকুয়ালস টু ইনপুট, এই যে এ বি, এখানে তুই তো এ ছাড়াও তুই দিতে পারতিস নাম ওয়ান, তুই তো নাম ওয়ান ছাড়াও দিতে পারতিস এক্স, তুই তো দিতে পারতিস পি, তুই যা ইচ্ছা নাম দিতে পারতিস। সন্তান জন্মালো, বাবা মুখ দেখেই বললো তুমি সূর্যের ওঠার সাথে সাথে উঠেছো, তোমার নাম সূর্য। এদিকে ছেলে চাঁদের মতো দেখতে হয়েছে, বাবা দেখেই বললো না 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 সূর্য, সকালবেলা মানে সূর্য নাম হবে। আমার নাম সেই চক্করে দেওয়া হয়েছে, বিশ্বাস কর, আমার সকালবেলা জন্মেছি, নাম দিয়ে দিয়েছে সূর্য। তো বিষয় হচ্ছে এই যে নাম দেওয়ার প্রসেস, অনেকে কি করবে, না না আমি ভাই সব ভেবে চিন্তে নাম দেবো, নাম দেওয়ার সেরেমনি। তো বাবা আমাদের যদি নাম দেওয়ার সেরেমনি করতে হয়, প্রতি মিনিটে আমাদের সেলিব্রেশন করতে হয় পাইথনে, কারণ প্রত্যেকটা স্টেপে আমরা নিই এ ইকুয়ালস টু ইনপুট, বি ইকুয়ালস টু ইনপুট, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। তো যে সমস্ত বিষয় প্রোগ্রামে তুই নাম দিবি আর যাতে পুরো প্রোগ্রামে তুই নিজে চিনতে পারিস ওইটাকে, সেইগুলোকে আইডেন্টিফায়ার বলে। বল, বোঝা গেছে আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার কি বোঝা গেছে? ক্লিয়ার। এবার বিষয় হচ্ছে দাদা আইডেন্টিফায়ারে কোনো রুল নেই। হ্যাঁ, ভেরি গুড। দাদা নামের তো প্রচুর রুল থাকতে পারে। তুমি যেমন বললে আমাদের নাম কখনো দা হবে না, কখনো হুইচ হবে না, কখনো ফর হবে না, ইফ হবে না। আইডেন্টিফায়ারে কোনো রুল আছে? প্রথম রুল, কোনো কিওয়ার্ড আইডেন্টিফায়ার হবে না। কোনো কিওয়ার্ড আইডেন্টিফায়ার হবে না, প্রথম। সেকেন্ড রুল, আর রুলগুলো লিখে দিচ্ছি, তোরা একটু স্ক্রিনশট ফিনশট নিয়ে নিস। হ্যাঁ, আমি রুলগুলো কিছুটা চাইছি, এখানে কিছু লিখে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, এটা আনডু করা যায় রে? ঠিক ঠিক, থ্যাংক ইউ। এইটা তো, হ্যাঁ ঠিক 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 ঠিক। প্রথম রুলস, নো কিওয়ার্ড, নো কিওয়ার্ড, কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। সেকেন্ড রুল, কোনোভাবে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, 0 থেকে 9 আর আন্ডারস্কোর, এই এর বাইরে আমি আর কিছু ব্যবহার করতে পারবো না। এই ক্যারেক্টারগুলোর বাইরে 26টা ক্যাপিটাল লেটার, 26টা স্মল লেটার, 52 হলো, হ্যাঁ রে 52 হতো, হ্যাঁ 52 হলো, 10টা মানে হচ্ছে তোর 62, 63, ঠিক আছে। এইবার একটা জিনিস আমি বলি, ডলার আর অ্যাট দ্য রেট বিভিন্ন ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে থাকে। পাইথনটা একবার চেক করে আমি কনফার্ম করে দেবো, বাট এগুলো তুই কনফার্ম ব্যবহার করতে পারবি। নেক্সট, নো ডিজিট at
স্টার্টিং, নো ডিজিট অ্যাট স্টার্টিং মানে আমি কোনো ভেরিয়েবলের নাম এরম ভাবে নিতেই পারবো না যার স্টার্টিং হচ্ছে এরকম ভাবে 9 নাম 1 রং ভেরিয়েবল, 7 ইনপুট রং ভেরিয়েবল। কিন্তু আবার আমি এটা নিতে পারবো নাম 1 কারেক্ট ভেরিয়েবল। কেন? এগুলো কিন্তু এমসিকিউতে প্রচুর দেয়, শর্ট কোশ্চেনে প্রচুর দেয়, এরকম 4-5টা অপশন, 3টে ভুল দিয়ে দেবে, একটা ঠিক দিয়ে দেবে, চুজ করতে দেবে, বা 3টে ঠিক দিয়ে দেবে, একটা ভুল দিয়ে দেবে। তো এগুলো অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো, কি করে প্র্যাকটিস করবি বলে দেবো এগুলো। তো আমি স্টার্টিং এ কোনো ডিজিট ইউজ করতে পারবো না, বাট স্টার্টিংটা বাদ দিয়ে ঠিক পরের নাম্বারে ধর আমি নাম দিলাম S9URY, বাস এটা অ্যাভেলেবেল, মানে এটা আমি নিতে পারবো। কেন? স্টার্টিংটা করছিস তুই অ্যালফাবেট দিয়ে, তার মানে নো ডিজিট অ্যাট স্টার্টিং, স্টার্ট করতে পারবো কি দিয়ে? ক্যাপিটাল A to Z, স্মল a to Z @ এই দিয়ে আমি স্টার্ট করতে পারবো। এটা আবার ইকুয়ালস টু ভেবে নিস না, এটা আবার ইকুয়ালস টু ভেবে নিস না, এটা আবার আন্ডারস্কোর আছে। নেক্সট, এটা হচ্ছে তোর থার্ড রুল গেল। ফোর্থ রুল, 1 মিনিট, ফোর্থ রুল ইউজ করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। No keyword without any, no digit at starting, no space, no space কথাটা ঠিক না, হোয়াইট স্পেস, নো হোয়াইট স্পেস, নো হোয়াইট স্পেস মানে, নো হোয়াইট স্পেস মানে কিরম দেখতে হবে ব্যাপারটা? ধর তুই এরকম দিতে চাইছিস নাম স্পেস দিয়ে 1, দিস ইজ রং ভেরিয়েবল, ওই জন্য কিন্তু কায়দা করে ওরা আন্ডারস্কোরটাকে নিয়ে এসছে, যাতে করে এই স্পেসটা যে কাজ করছে সেই কাজটা তুই মাঝে একটা আন্ডারস্কোর দিয়ে করে দিতে পারিস, নাম _1, তাহলে ওই স্পেসটা অমিট হয়ে যাবে। স্পেস ইউজ করতে পারবো না, কারণ কি হয় আমি একটা কথা বলি, একটু টেকনিক্যাল টার্ম ইউজ করছি, প্রত্যেকটা ক্যারেক্টার মানে ওই যে লিখেছিলাম না এই A ইকুয়ালস টু ইনপুট বলে যে ভেরিয়েবলটা বা ভেতরে ইনস্ট্রাকশনটা লিখেছি আমি, স্ট্রিংটা, এখানে কিন্তু পাইথন বাই ডিফল্ট প্রত্যেকটা ক্যারেক্টার স্ট্রিং এ নেয়, মানে এই এ যখন ও রিড করবে না ও এইটাকে অ্যাজ এ স্ট্রিং নেবে, ইকুয়ালস টু যখন রিড করবে ইকুয়ালস টুটাকে স্ট্রিং নেবে, আইটা স্ট্রিং নেবে, এনটা স্ট্রিং নেবে, কে নেবে স্ট্রিং? ইন্টারপ্রেটার নেবে। পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার এইগুলো কাকে বলে একটু পরে বলছি, একটু শুরু করি যখন পাইথনের এইগুলো বলে নি বলছি। তো বিষয় হচ্ছে এগুলো অ্যাজ এ স্ট্রিং নেয়, স্ট্রিং নিয়ে ওরা অ্যাস্কিতে কনভার্ট করে, যদিও বা এখন অ্যাস্কিতে হয় না, এখন অ্যাস্কি সাবস্টিটিউট বেরিয়ে গেছে সুন্দরভাবে, ইউনিকোড 3x সব থেকে বেশি ক্যারেক্টার এর মধ্যে আছে, ইউনিকোড বা অ্যাস্কিতে কনভার্ট করে দেন বাইনারিতে কনভার্ট করে। দেখো একটা কথা বলি, কম্পিউটারের মতো লজিক্যাল জিনিস আর নেই পৃথিবীতে কিছু। কম্পিউটার পুরো ডিসক্রিট ম্যাথমেটিক্সের লজিক নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে একটু আউট অফ দ্য টপিক বলি, সাবজেক্টটা একটু বুঝতে সুবিধা হবে, তোদের সাবজেক্টের সাথে রিলেটেড আছে টপিকটা। ম্যাথের লোকজন কম্পিউটার সেরা করে, ম্যাথের লোকজনের মতো কম্পিউটার কি ভালো বুঝতেই পারে না, ওই জন্য চাকরি করতে গেলে যখন দেখে ম্যাথ অনার্স, ও ঠিক আছে কোনো সমস্যা নেই। আমার এক বান্ধবী আছে জানিস তো, সে ম্যাথে তোর বিএসসি করে, খুব ভালো স্টুডেন্ট, সে ম্যাথে বিএসসি করে এমসিএ করেছে, সে আমাদের থেকে বেশি টাকার চাকরি করে, মানে আমি যে চাকরি পেয়েছিলাম তার থেকে অনেক বেশি টাকার চাকরি করে। ফলে ম্যাথ অনার্সের স্টুডেন্টদের প্রায়োরিটি খুব বেশি কম্পিউটারে, কারণ ম্যাথ যে জানে সে সব জানে, এই হচ্ছে লজিক। ফলে তোদের অনেক প্লাস পয়েন্ট আছে। কি দেখাতে যাচ্ছিলাম ভুলে গেলাম কথায় কথায়। অ্যাস্কি, ইউনিকোড, ভাই কি দেখা যাচ্ছিলাম? আরে একটু চ্যাট কর না, কি দেখা যাচ্ছিলাম ভুলে গেলাম আমি, একদম টোনটা কেটে গেল, ভেরি সরি, একটু একটু মেসেজ করতো।
মুছলাম এটা কি দেখানোর জন্য, স্ট্রিং তো, ও হ্যাঁ ডিসক্রিট, সরি সরি ডিসক্রিট, ডিসক্রিট। তো এই অ্যাস্কি থেকে, এই স্ট্রিংটার থেকে অ্যাস্কিতে কনভার্ট হবে। অ্যাস্কির ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার আছে, বাইনারি নাম্বার আছে, তো এই অ্যাস্কির থেকে বাইনারিতে কনভার্ট হবে। ঠিক আছে, এই জায়গাটা মন দিয়ে শুনিস, কম্পিউটার কি করে কাজ করে বুঝতে পারবি। 0 1-এ কনভার্ট হবে বাইনারিতে, ঠিক আছে। এবার এই 0 1-এর লজিকটা কিভাবে কাজ করে শোন। আমি যদি ন্যাচারালি দেখতে চাই, ফিজিক্যাল ওয়েভের ফর্ম হচ্ছে এটা, এটাকে বলা হয় অ্যানালগ ওয়েভ, এটাকে বলা হয় অ্যানালগ ওয়েভ। যেটা অ্যানালগ ওয়েভ কোনটাকে ইমপ্লাইজ করে, অ্যানালগ ওয়েভ ইমপ্লাইজ করে কন্টিনিউয়াস ফাংশনকে। যে সমস্ত ফাংশন কন্টিনিউয়াস ফাংশন, সেই সমস্ত ফাংশনের গ্রাফ প্লট করলে অ্যানালগ ওয়েভ পাবি। ফর এক্সাম্পল সাইন এক্স, কস এক্স, সাইন এক্স, cos x, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। কিন্তু কম্পিউটার ডিসক্রিট সিগন্যালে চলে কিভাবে, কম্পিউটার যে প্যাটার্নটা ফলো করে সেই প্যাটার্নটা হচ্ছে আইদার 1 আছে, অর তুমি 0-তে আছো, আবার 0-তে আছো, আবার 0-তে আছো, আবার 1-এ আছো। এটাকে যদি আমি বাইনারিতে লিখি, এটা এরকম দেখতে হয় 1 0 0 0 1। তো এই যে 1 0 0 1 এরকম করে ও কি করে, পুরো স্ট্রিংটাকে অ্যাস্কিতে কনভার্ট করে, করে ও 0 1-এ কনভার্ট করে, করে ও এরকম সিগন্যাল ফর্ম তৈরি করে। আর কম্পিউটার বানিয়েছে কি দিয়ে, সিলিকন দিয়ে, পিএন জাংশন ডায়োড দিয়ে, বা যে ধরনের আইস মানে তোর সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে বানিয়েছে। তো সেমিকন্ডাক্টর ডিভাইসে ইলেকট্রন হোল কনসেপ্ট অনুযায়ী আমার ওখানে একটাই জিনিস কাজ করে, এই ডিসক্রিট সিগন্যাল কাজ করে। হয় ইলেকট্রন যাচ্ছে, নয় হোল যাচ্ছে, হোল যাচ্ছে মানে ইলেকট্রন মুভ করছে, সিম্পল লজিক। এইভাবে ইন্টারনালি এক এক করে কাজ করে। যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তিস, দেখতে পেতিস যে এই সাবজেক্টগুলোকে প্রথমে শেখানো হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, তারপর শেখানো হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, তারপর শেখানো হচ্ছে অপারেটিং সিস্টেম, তারপর গিয়ে ল্যাঙ্গুয়েজ ধরা হচ্ছে। কেন? এটা হচ্ছে সিকোয়েন্স সাবজেক্টটার। এইখানে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের পার্ট, এটা হচ্ছে তোর কম্পিউটার আর্কিটেকচারের পার্ট, এটা হচ্ছে নাম্বার সিস্টেমের পার্ট, ব্যাস এতটা। ওই জন্য দেখবি বাইনারি নাম্বার সিস্টেম ম্যাথেও পড়ানো হয়, বাইনারি নাম্বার সিস্টেম ফিজিক্সেও পড়ানো হয়, স্ট্যাটেও পড়ানো হয়। কেন? এটা বেস। ফলে তোরা যখন বেস জানিস, তোদের যদি আমি অপারেটিং সিস্টেম শিখিয়ে দিই, তোদের যদি আমি প্রোগ্রাম কাকে বলে শিখিয়ে দিই, প্রসেস কাকে বলে শিখিয়ে দিই, তোদের যদি আমি রেজিস্টার কাকে বলে শিখিয়ে দিই, 2 মিনিটে কম্পিউটার শিখে যাবি, ওটা কোনো ফ্যাক্টরি না। কিন্তু কম্পিউটারের লোকজন ম্যাথ শিখতে পারবে না। বল, আমি যে আউট অফ দ্য টপিক কনসেপ্টটা দিলাম, যে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ কাজ করে, বোঝা গেছে? বেসিক নলেজ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না বল। ওকে, আমি আবার ফিরে আসি, আউট অফ দ্য টপিক চলে গেছিলাম। এবার স্ট্রিং নিয়ে কেন বলেছিলাম, কেন একটু আউট অফ দ্য টপিক গেলাম, যেহেতু পাইথন বাই ডিফল্ট স্ট্রিং হিসেবে রিড করে, তার মানে যদি তুই হোয়াইট স্পেস দিয়ে দিস, হোয়াইট স্পেস দিবি মানে ধর তুই এখানে নামের সাথে এই হোয়াইট স্পেসটা দিলি, নামের সাথে তুই এখানে হোয়াইট স্পেসটা দিলি আর তারপরে 1 দিলি, ও কি করবে জানিস? হোয়াইট স্পেসকে পাইথন অ্যাজ এ সেপারেটর ইউজ করে, ও এই নামের থেকে 1টাকে সেপারেট করে দেবে। 1 হচ্ছে একটা ভেরিয়েবল, নাম হচ্ছে একটা ভেরিয়েবল। এবার যেহেতু 1 একটা ভেরিয়েবল, 1 দিয়ে তুই স্টার্ট করতে পারবি না, নো ডিজিট, 1টাকে এরর দিয়ে দেবে, পুরো কোডের মধ্যে একটা লাল দাগ দেখিয়ে দেবে এখানে স্টার মেরে। কিন্তু নামে প্রবলেম হবে না, নামটা ভেরিয়েবল আছে। বোঝা গেছে কেন হোয়াইট স্পেস ব্যবহার করতে পারবো না ভেরিয়েবলের মাঝে? বোঝা গেছে বাবা? ক্লিয়ার তো? হোয়াইট স্পেস কেন ব্যবহার করতে পারবো না? এরকম প্রচুর আরো 2-3টে রুলস আছে, সেগুলো নোটে বলে দেবো। ইম্পর্টেন্ট গুলো 4টেই আমি বলে দিয়েছি, আশা করি ক্লিয়ার হচ্ছে। এবার এই আগের স্লাইডে আয়। আচ্ছা, এই স্লাইডটা দিলাম, যদি কারো স্ক্রিনশট তুলতে হয় তোল, আর আগের স্লাইডে আয়। নেক্সট, আমার আইডেন্টিফায়ার ক্লিয়ার হয়ে গেছে, বাদ দাও ভেরিয়েবল আর কনস্ট্যান্ট। ভেরিয়েবল খুব সিম্পল জিনিস, বাংলায় খুব সুন্দর, ওই ম্যাথে খুব সুন্দর একটা টার্ম আছে বাংলাতে, ছোটবেলায় পড়তাম ওই মাধ্যমিক বা এতে, চলরাশি। খুব সুন্দর একটা টার্ম, আমার আমার খুব পছন্দের টার্ম চলরাশি। চলরাশি কি বাবা? একদম পাটিগণিতের কনসেপ্ট চলরাশি। মানে ক্লাস 6-7 তুমি পাচ্ছ এক্স, ধর
কি যেন বেশ ফর্মুলা কি ছিল, এ বি স্কোয়ার বা এ বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাগুলো এক্স দিয়ে, এক্স এর কনসেপ্টটা প্রথম আনে আমাদের বীজগণিত, তাই তো ক্লাস 6 বা 7, আমার এক্সাক্ট মনে নেই, 7 হবে হয়তো, 6 ছিল না। তো চলরাশির কনসেপ্টটা হচ্ছে কোনো কাজ করার সময় যে রাশি চলমান, মানে কোনো একটা প্রসিডিওর করার সময় যদি কোনো রাশি, রাশি মানে কোনো ভ্যালু, চলরাশি যে ভ্যালু মুভ করে, চলরাশি মানে যে ভ্যালু মুভ করে, আর ভেরিয়েবল মানে যে ভ্যালু ভ্যারি করে। তাহলে মুভটাকে যদি আমি ভ্যারি দিয়ে সরিয়ে দিই আর ভ্যালুটাকে যদি আমি ভ্যালু রেখে দিই, তাহলে যে ভ্যালু ভ্যারি করে সেটাই ভেরিয়েবল। দাদা কোথায় ভ্যারি করে? প্রোগ্রাম রান করলি, একটা লুপ চলছে 10 বার, আয়ের ভ্যালু 1 2 3 4 করে 10 অব্দি গেল, তার মানে কি বোঝায়? আয়ের ভ্যালুটা কনস্ট্যান্ট নয়, আয়ের ভ্যালুটা স্থির নয়। তো ভেরিয়েবল মানে যেটা ভ্যারি করে, কনস্ট্যান্ট মানে যেটা স্টিল। তো প্রোগ্রামে এরকম প্রচুর, প্রোগ্রাম করার সময় এরকম প্রচুর কনসেপ্ট আসবে, যে কনসেপ্টের থেকে তোর মনে হবে যে দাদা আমার এখানে একটা ভেরিয়েবল দরকার যেটা কিনা সময়ের সাথে সাথে চেঞ্জ করবে, আমার একটা এরকম ভেরিয়েবল দরকার যেটা কিনা চেঞ্জ করবে না, সাপোজ 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ রে, বৃত্তের এরিয়া কি, মানে সার্কেলের এরিয়া কি? পাই আর স্কোয়ার। তো 4 পাই আর স্কোয়ার, কি সব ভুলভাল পড়াচ্ছি তোদের, ছি ছি ছি। পাই আর স্কোয়ার একদম আইডিয়াল এক্সাম্পল অফ ভেরিয়েবল এন্ড কনস্ট্যান্ট। কি হলো বিষয়টা? কেউ তোকে আর এর ভ্যালু দিয়েছে 1 মিলিমিটার, একরকম সার্কেল হবে। যদি 1 মিলিমিটার আর এর ভ্যালু হয় রেডিয়াস, ধরলাম আমি এরকম একটা সার্কেল হলো। যদি আমাকে দিল 2 মিলিমিটার, এরকম একটা সার্কেল হলো। যদি দিল 3 মিলিমিটার, এরকম একটা সার্কেল হলো। তার মানে কি আসলে কে চেঞ্জ হচ্ছে? আর চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই আর ইজ এ ভেরিয়েবল। বাট হোয়াট অ্যাবাউট পাই? পাই ইজ এ কনস্ট্যান্ট টার্ম। 3.14, 14 মার্চ আইনস্টাইনের জন্মদিন। 3.14 পাই এর এটা ভ্যালু। হ্যাঁ কন্টিনিউয়াস ভ্যালু, ভ্যালুটা স্থির নেই এখানে, বাট আমরা এইটুকু ধরে করলে অ্যাকুরেটলি বের করতে পারবো, মোরালেস অ্যাপ্রক্সিমেটলি বের করতে পারবো যে কোনো ভ্যালু। 1.4 এর 0.14 এর পর চলছে ভ্যালুটা, বাট ঠিক আছে আপাতত ভাবে এটাকে আমি কনস্ট্যান্ট বলতে পারি, এটাকে আমি ভেরিয়েবল বলতে পারি। আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি আরেকবার, দাঁড়া আমি এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি সুন্দর করে, বুঝতে পারবি ভেরিয়েবল আর কনস্ট্যান্টের জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। মনে কর পাই যার ভ্যালু হচ্ছে 3.14, এটাকে পাই না লিখে পিআই কথাটা লিখলাম, জাস্ট একটা নর্মাল ভ্যালু হিসেবে নিলাম। আর আর হচ্ছে আমার ইউজার গিভেন, ইউজার ইনপুট। আমি যদি ইউজারের কাছ থেকে জিজ্ঞাসা করি যে ভাই বলতো আর এর ভ্যালু কত, বা এন্টার রেডিয়াস of your circle, enter radius of your circle, r equals to input enter radius of your circle, r এর ভ্যালু দেবে। তুই রেডিয়াস পেয়েছিস, তুই কি করলি? তুই এরিয়া বলে একটা ভেরিয়েবল নিলি, নিয়ে কি করলি পাইয়ের সাথে গুণ করে দিবি আর কে, তার সাথে আবার আর কে। তো বাবা আমাকে একটা কথা বলো, প্রোগ্রামের সাথে সাথে যদি আমি এরকম করে প্রথম একটা লুপ চালালাম, 10খানা 10 বার লুপটা চলবে, ঠিক আছে, 10টা সার্কেল প্রিন্ট হবে। প্রথমবার যখন সার্কেলটা প্রিন্ট হবে তার ভ্যালু হচ্ছে 1 ইউনিট, পরের বার সার্কেলটা প্রিন্ট হবে তার রেডিয়াস হচ্ছে 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট। ফলে আর এর ভ্যালু একবার 1, একবার 2, একবার 3, একবার 4 অ্যান্ড সো অন, পরপর চলছে। দ্যাটস ওয়াই আর ইজ এ ভেরিয়েবল, ভ্যারি করছে। বাট পাই যতবার করিস 1 এর সাথে গুণ করলেও 3.14, 2 এর সাথে গুণ করলেও 3.14, 3 এর সাথে গুণ করলেও 3.14। সো দিস ইজ কনস্ট্যান্ট, দিস ইজ ভেরিয়েবল, দিস ইজ কনস্ট্যান্ট অ্যান্ড দিস ইজ ভেরিয়েবল। এটাকে বলছি কনস্ট্যান্ট, এটাকে বলছি ভেরিয়েবল। বলো কনস্ট্যান্ট আর ভেরিয়েবল ক্লিয়ার হয়েছে? কনস্ট্যান্ট আর ভেরিয়েবল ক্লিয়ার হয়েছে? নেক্সট, আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট অনেকগুলো টাইপের হতে পারে। একটা
একটা ইন্টিজার কনস্ট্যান্ট হতে পারে, আর একটা ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট হতে পারে, আর একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে পারে, আর একটা স্ট্রিং কনস্ট্যান্ট হতে পারে। তো সব মিলিয়ে এরকম আরো কনস্ট্যান্ট আছে। এগুলো কি জিনিস? এই যে ডেটা টাইপ, সিম্পল ডেটা টাইপ। কি ডেটা টাইপ? তুই যখন ফ্লোটে কাজ করবি, তুই যখন রেডিয়াস নিয়ে যখন তুই এরিয়া ভেরিয়েবলটাকে নিবি, এরিয়া ভেরিয়েবলটা যেটা টাইপ সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ। ঠিক আছে, এরিয়া ভেরিয়েবলটার টাইপ হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ। কেন ফ্লোটিং পয়েন্ট টাইপ? এই যে বাবা, যদি একটা টার্ম ফ্লোট থাকে তাহলে অবশ্যই যেন সেই ভেরিয়েবলটা যেখানে স্টোর হবে সেটা ফ্লোটিং পয়েন্ট হবে। একটা টার্ম যদি স্টোর থাকে, একটা টার্ম যদি ফ্লোট থাকে, তাহলে সেই এক্সপ্রেশনের যদি একটা টার্ম ফ্লোট থাকে তাহলে অবশ্যই এরিয়া ফ্লোট হবে। ক্লিয়ার কর এটা। এক্স, ধর এক্স ইকুয়ালস টু এ ইন্টু বি প্লাস সি ইন্টু ডি। টোটাল এই টার্মটার মধ্যে, এই সম্পূর্ণ টার্মটার মধ্যে কোনো একটা টার্ম যদি ফ্লোট থাকে তাহলে এই টার্মটাকে বলা হবে আমার ফ্লোট। মানে ধর এ এখানে ফ্লোট আছে 3.14, সাপোজ 3.14 হচ্ছে একটা ভ্যালু যেটা এর মান, তাহলে অবশ্যই এক্স কে ফ্লোট নিতে হবে, অবশ্যই এক্স কে ফ্লোট নিতে হবে। ক্লিয়ার হয়েছে আমার কথা? কোনো সমস্যা আছে ফ্লোট নিয়ে? এই ডেটা টাইপ গুলো নিয়ে কোনো প্রবলেম আছে? ডেটা টাইপ আমি বোঝাচ্ছি সেপারেটলি, বাট ডেটা টাইপ নিয়ে কোনো প্রবলেম আছে? ওকে, নেক্সট, ভেরিয়েবলের ডেটা টাইপ হতে পারে? অবশ্যই হতে পারে। এবার আমি ডেটা টাইপে আসবো। মোট কথা, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট হচ্ছে সেম জিনিস। কনস্ট্যান্ট যার মান চেঞ্জ হবে না, ভেরিয়েবল যার মান চেঞ্জ হবে। সিম্পল, আর কিছু নেই এই লজিকটার মধ্যে। এবার ডেটা টাইপে আয়। ডেটা টাইপ হচ্ছে কি কি ডেটা টাইপ পাইথনের কাছে আছে? প্রথম, যে কোনো ধরনের ইন্টিজার ডেটা টাইপ, যে কোনো ধরনের ফ্লোট ডেটা টাইপ, যে কোনো ধরনের ক্যারেক্টার ডেটা টাইপ, যে কোনো ধরনের স্ট্রিং ডেটা টাইপ। এছাড়াও পাইথনের স্পেশালিটি হচ্ছে, এইগুলো ছাড়াও পাইথনের স্পেশালিটি হচ্ছে কমপ্লেক্স নাম্বার পাইথনে দেওয়া আছে। আচ্ছা, এবার ডেটা টাইপ হচ্ছে এই যে ভেরিয়েবল আর কনস্ট্যান্ট, ভ্যালু নিয়ে কাজ হচ্ছে। ভেরিয়েবল আর কনস্ট্যান্টকে একসাথে আমি বলতে পারি ভ্যালু, ভেরিয়েবল আর কনস্ট্যান্টকে আমি একসাথে বলতে পারি ভ্যালু। কেন ভ্যালু বলতে পারি? তার কারণ যদি কোনো একটা মান নিয়ে কাজ হয়, ফর এক্সাম্পল 3.14 ইন্টু, ধর আর এর ভ্যালু দিয়েছিস তুই 6, তাহলে ব্যাপারটা এরকম হবে 3.14 ইন্টু 6 ইন্টু 6। এই মানটা আসবে এরিয়ার মধ্যে। তাহলে এখানে এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। প্রোগ্রামিং এ যা ভ্যালু ব্যবহার করব সেই সমস্ত ভ্যালু হচ্ছে ভেরিয়েবল আর কনস্ট্যান্টের মধ্যে পড়ে। ডেটা টাইপ হচ্ছে তার টাইপটা বোঝাবে। এক্সাম্পল কি ইংলিশে? ধর কোনো একটা বয় আছে, বোঝা গেল? এই বয় কথাটা লিখে দিলে যা ইমপ্রেশন আসছে এর থেকে অনেক বেটার ইমপ্রেশন আসছে যদি আমি তার পাশে গুড কথাটা লিখে দিই। গুড বয়। কেউ একজন বললো সে খুব ভালো ছেলে। এই যে ভালো কথাটা বলছি তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। সেখানে ডেটা টাইপ মানে কোনো একটা ডেটা আছে আর, আর এর মধ্যে কি স্টোর আছে তোর কোনো আইডিয়া নেই। তুই আইডিয়া করতে পারবি কিভাবে জানিস? পাশে যদি ইন্টিজার লেখা থাকে, পাশে যদি ফ্লোট লেখা থাকে। ফলে ডেটা টাইপ দিয়ে আমার কি হবে? ডেটা টাইপ দিয়ে আমার ওই ভ্যালুটা কি ধরনের সেটা বোঝা যাবে। তার সাথে আরেকটা জিনিস বোঝা যাবে ডেটা টাইপ দিয়ে। একটু আমি কি জোরে বেশি কথা বলে ফেলছি? হ্যাঁ, ঠিক। তার সাথে আরেকটা জিনিস বোঝা যাবে, সেটা হচ্ছে ওই ভ্যালুটার মধ্যে কতটা জায়গা স্টোর হতে পারে, ওই ভ্যালুটার মধ্যে কতটা জায়গা স্টোর হতে পারে। তোরা ম্যাথ অনার্স পড়ছিস মানে ক্লাস 11-12-এ এই বইটা সবাই পড়ে এসেছিস। আমার তো সব থেকে বিরক্তিকর বই ছিল এটা। মানে আমি সারা জীবনে কখনো এই বইটার ওয়েট নিতে পারতাম না। বইটাকে ভাগ করে দিয়েছিলাম 2-3টে পার্টে। এই যে নামটা শোনার সাথে সাথে তোর মাথায় একটা এরকম সাইজ এলো। তো ডেটা টাইপ দিয়ে শুধুমাত্র টাইপ বোঝায় না, সাইজ
সাইজও বোঝায়, কার আর এর জন্য কত জায়গা মেমোরিতে লাগবে। কম্পিউটার মেমোরি নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে। আমরা মনে করি কম্পিউটার মেমোরি জিবি বা কেবিতে চলে। বিশ্বাস কর, কম্পিউটার মেমোরি 0 1-এ চলে। কোনো রকম জিবি টিবি ওগুলো সব জাস্ট বোঝানো হচ্ছে, কিছু না। একটা বাড়ির আমরা বলি কি, ধর ফ্ল্যাট কিনতে গেলাম 3 BHK, 3 বেডরুম। এই যে বেডরুম কথাটা বলছিস, বেডরুম এক্সিস্টই করে না, এক্সিস্ট করে কিছু একটা ইট এক্সিস্ট করে, ব্রিক্স এক্সিস্ট করে, ঠিক আছে? তো বাড়ি তৈরির জন্য যেরকম সব থেকে মিনিমাম ইউনিট দরকার ব্রিক্স, যে প্রমোটার বাড়ি বানাচ্ছে তার মাথায় থাকবে না 3 বেডরুম না 4 বেডরুম হবে, তার মাথায় থাকবে যে ভাই আমাকে 20 লরি ইট নিয়ে আসতে হবে, প্রচুর টাকার দাম। তো সেরকম তুই যখন কম্পিউটার পড়বি তোর মাথায় থাকবে যে কম্পিউটারে কতগুলো বিট স্টোর হচ্ছে, সেই বিটটা এত বেশি পরিমাণ হয় মনে রাখার সুবিধার্থে ওটার থেকে বাইট এসছে, আছে এই সাইজগুলো নিয়ে তোদের সিলেবাসে আছে, বাইট এসছে, সেখান থেকে তার আগে কিলো যোগ করে কিলোবাইট এসছে, মেগা যোগ করে মেগাবাইট এসছে। ফলে কম্পিউটারের মেমোরির সাইজ কত হবে সেটাও নির্ভর কিন্তু ডেটা টাইপের উপরে। ডেটা টাইপ থেকে দুটো জিনিস জানতে পারি, ডেটাটা কি ধরনের আর ডেটাটার সাইজ কি। বলো, ক্লিয়ার হয়েছে? কোনো কোশ্চেন আছে? তাড়াতাড়ি বলো। ডেটা টাইপে আসছি আমি, যে নোটটা দেবো আমি বোঝানোর পর আমি চেষ্টা করছি আজকে রাতের মধ্যে নোটটা দিতে, আমার ক্লাসগুলোকে বুঝে যে নোটটা দেবো সেই নোটের রেসপেক্টে আমি যা পড়াচ্ছি সেগুলো পড়বি, ঠিক আছে? সিলেবাসের দিকে একটু কিছুদিন পর তাকাবি, আমি যেগুলো শেখাচ্ছি সেগুলো পড়বি প্রথমে, ক্লিয়ার? সিলেবাস নিয়ে চাপ খাবি না, আছি আমি। এবার আসি মেন জিনিসের, যে কোনো প্রোগ্রামিং এর হার্ট হচ্ছে অপারেটর। শোনো, একটা কথা মাথায় মন দিয়ে শিখে নাও, এমসিএ করো, এমটেক করো, যতদূর যাও জীবনে, যদি কোনো ল্যাঙ্গুয়েজের অপারেটর ক্লিয়ার না হয় তুমি সারা জীবন প্যারালাইজ আছো ওই ল্যাঙ্গুয়েজটার মধ্যে। অপারেটরের যা পাওয়ার কোনো ইফেলস লুপ সুইচ কেসের অত পাওয়ার নেই। অপারেটর কাকে বলে? অপারেটর হচ্ছে আমাদের ডাক্তার। মানে ধর এ প্লাস বি, এর মধ্যে এ হচ্ছে আইদার ভেরিয়েবল অর কনস্ট্যান্ট, কোনো প্রবলেম নেই, এ হচ্ছে আমার একটা ভ্যালু, বি হচ্ছে আমার একটা ভ্যালু। কিন্তু আমরা যেহেতু বাংলায় করলে ভ্যালু বলবো না, মান বলি, সেরকম পাইথনে ভ্যালু বলবো না, ভেরিয়েবল বলবো। দাদা কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্ট বলবো, সিম্পল হিসাব ওটা, ওটা নিয়ে কোনো চাপ নেই। তো সেক্ষেত্রে আমি ভ্যালু বলবো না, ভেরিয়েবল বলবো, ভেরিয়েবল বলবো। ক্লিয়ার? তাহলে এবি হচ্ছে আমার ভেরিয়েবল। অপারেটর হচ্ছে আমার ডাক্তার। কেন অপারেটর ডাক্তার? এই দেখ, ডাক্তার কি করে? ডাক্তার অপারেশন করে। ডাক্তার ওটিতে আছে, এখন আসতে পারবে না স্যার, দেরি আছে, বসুন, সব জায়গা বলে, সমস্ত হসপিটালে। তাহলে ডক্টর অপারেশন করছে কার ওপরে? পেশেন্টের ওপরে অপারেশন করছে, পেশেন্টের ওপরে। পেশেন্টকে অপারেট করে পেশেন্টকে সুস্থ করছে। এর কোনো ভ্যালু নেই, বি এর কোনো ভ্যালু নেই, যোগ করবে যে ভ্যালুটা রিটার্ন করবে তারও কোনো ভ্যালু নেই, কিন্তু পেশেন্ট এক্সিস্ট করে তাই ডক্টর অপারেশন করে পেশেন্টকে সুস্থ করছে। সেক্ষেত্রে এক্স এর যে মানটা পেলো সেটা কোথা থেকে পেলো? এই প্লাসটার জন্য পেলো। ফলে তুই যদি এক্সপ্রেশনে লিখিস এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, এর মধ্যে এটা কিরকম হয়ে গেছে, এক্স ইকুয়াল এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, মানে এই দুটো হচ্ছে অপারেটর, এই দুটো হচ্ছে আমার অপারেটর, আর এই তিনটে হচ্ছে আমার পেশেন্ট। কিন্তু বাবা পেশেন্ট তো লিখে আসবি না, সিইউতে পেশেন্ট লিখলে সিইউ পেশেন্ট বানিয়ে দেবে মার্কসে। এইগুলো হচ্ছে আমার অপারেন্ড।
combination of operator or operand, combination of operator and operand is called expression. Combination of operator and operand is called expression. তাহলে এক্সপ্রেশন কাকে বলে? এক্সপ্রেশন হচ্ছে যখন মাল্টিপল অপারেন্ড একটা অপারেটরে ব্যবহার করা হবে তখন তাকে আমি বলবো এক্সপ্রেশন। ফলে অপারেটর আর এক্সপ্রেশন হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হার্ট। দেখ তুই ম্যাথে যা করবি, যা প্রবলেম সলভ করবি, যে কোনো ইকুয়েশন সলভ করবি, ইকুয়েশন ম্যাথে যেটাকে বলছিস সেটা আসলে একটা এক্সপ্রেশন। ইকুয়েশন বলতে ম্যাথে যেটাকে বলছিস সেটা আসলে একটা এক্সপ্রেশন। তাহলে তুমি ইকুয়েশন বিল্ড করবে কি করে? অপারেন্ড দিয়ে। অপারেন্ড মানে কি? ভেরিয়েবল আর কনস্ট্যান্ট। অপারেটর দিয়ে এক্সপ্রেশন বিল্ড করবে। দেখ কি সুন্দর সিস্টেম, দেখ কি সুন্দর পরপর আসছে। প্রথমে কিওয়ার্ড শিখিয়ে দিল তোকে যে তুই সেগুলো ব্যবহার করতে পারবি না, এগুলো সাইড দিয়ে তোমার যা ইচ্ছা ব্যবহার করো। ফলে কিওয়ার্ড দিয়ে কন্ডিশন চাপিয়ে দিল। কিওয়ার্ডের লিস্ট কি নোটে দিয়ে দেবো আমি, কিওয়ার্ড কতগুলো আছে, এক্সাম্পল ফর, হোয়াইল, ডু হোয়াইল, এগুলো। কিওয়ার্ডের পরে শেখালো আইডেন্টিফায়ার নাম কি করে দিতে হয়। সিম্পল, নাম কি করে দিতে হয়, নাম দেওয়া শিখলি, ডান, নাম দেওয়া কমপ্লিট। এবার শিখিয়ে দিল সেই নামের মধ্যে ভ্যালু কি করে স্টোর করতে হয়, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট দিয়ে। যখন তুই ভ্যালু স্টোর করা শিখে গেলি তোকে এটা শিখিয়ে দিল ভ্যালুগুলোর টাইপ কি করে দিতে হয়, ডেটা টাইপ, ডান, আমার কতটা সাইজ লাগবে সব বুঝতে পারবো। এরপর যেটা আসছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অপারেটর। মানে তুই ভ্যালুর মধ্যে, মানে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দেওয়া শিখে গেলি, তার ডেটা টাইপ নোট করা শিখে গেলি। আলটিমেটলি লাস্টে গিয়ে দাঁড়াচ্ছে সেই ভ্যালুগুলোকে অপারেটরের সাথে মিলিয়ে আমি আমার প্রবলেম সলভ করবো। ঠিক ঠিক, বল ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে বিষয়টা? a প্লাস বি মাইনাস সি, হ্যাঁ একদম 100% অপারেটর এই এক্সপ্রেশন হবে, একদম এক্সপ্রেশন হবে। সবসময় যে এক্সপ্রেশনে ইকুয়ালস টু থাকতে হবে এটা আমাদের খুব ভুল ধারণা। সবসময় আমরা ডেটা স্টোর করার জন্য ডেটা নিই না, ডেটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার জন্য। ধর আর্মস্ট্রং নাম্বারের একটা প্রোগ্রাম করতে গেলে, তোর একটা জায়গা আসবে যেখানে তুই এরকম লিখবি n ইকুয়ালস টু n/10। এই জিনিসটাই তুই যদি ফর লুপের রেঞ্জের মধ্যে দিয়ে দিস সেখানে চলে আসবে n ড্যাশ ডিভিশন ইকুয়ালস টু 10। এইটার মানে হচ্ছে n কে 10 দিয়ে ভাগ করে যেটা পড়ে আছে সেটা n এর মধ্যে স্টোর করলাম। এইটার মানে এটা নয় যে সবসময় আমাকে ইকুয়ালস টু ব্যবহার করতে হবে। বা ধর তুই কোনো একটা প্রোগ্রামে লুপের জায়গা i প্লাস প্লাস দিয়েছিস, বাবা এটাও একটা এক্সপ্রেশন। কেন এটা একটা এক্সপ্রেশন? i একটা ভেরিয়েবল, প্লাস প্লাস একটা অপারেটর। অপারেটর কত রকমের আসছি, বাট i একটা ভেরিয়েবল, প্লাস প্লাস একটা অপারেটর, এই দুটো মিলিয়ে যেটা হচ্ছে সেটা একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে এটা নয়, অ্যাকচুয়ালি লজিক্যালি কি হচ্ছে, তোর দেখে মনে হচ্ছে দাদা i প্লাস প্লাস আছে, না এটা দেখতে এরকম i ইকুয়ালস টু i প্লাস 1। এই এক্সপ্রেশনটার ভ্যালু হচ্ছে এইটা। ফলে প্লাস ইকুয়ালস টু থাকা মানেই যে সেখানে তোর এক্সপ্রেশন হবে, ইকুয়ালস টু ছাড়া এক্সপ্রেশন হবে না তা একদমই নয়। বল অপারেটর এক্সপ্রেশন বুঝতে পেরেছিস? অপারেটরের টাইপ পড়াই, আরে অপারেটর টাইপে যাই। আচ্ছা, আমি অপারেটর একদম বেসিক থেকে পড়াচ্ছি, ঠিক আছে? আমি আজকে যেগুলো বললাম সেগুলো কিন্তু রিভিশন করবো না, ডাউট হলে শুধু দেখাবো। আজকে যেগুলো মনে রাখবি, 3 ধরনের অপারেটর আছে। তুই নেটে যেখান থেকে ইচ্ছা পড়ে নে, আমি যেটা দেখাচ্ছি শুধু সেটা পড়ে যাবি। নেটের গুলো সব আমার মধ্যেই আছে, আমি অর্গানাইজ করে শেখাচ্ছি। আমি যেটা দেখাচ্ছি শুধু সেটা দেখবি অপারেটরে। অপারেটর 3 ধরনের, ইউনারি, বাইনারি, টার্নারি। চারিদিকে শুধু নারী। দেখো ইউনারি মানে ওয়ান অপারেন্ড, একটা অপারেন্ড, এক্সাম্পল এ প্লাস প্লাস, এ মাইনাস মাইনাস, সিঙ্গেল অপারেন্ড। যখন সিঙ্গেল অপারেন্ড ব্যবহার করা হবে তখন সেটা হবে ইউনারি অপারেটর। বাইনারি অপারেটর সব থেকে বেশি ব্যবহার করা হয়, এ প্লাস বি, এ মাইনাস বি,
এ টু দি পাওয়ার বি, ফলে এ প্লাস বি এ মাইনাস বি, খেয়াল করে দেখ দুটো অপারেন্ড একসাথে ব্যবহার করা হয়েছে। যখনই দুটো অপারেন্ড ব্যবহার করা হবে একসাথে, এই যে বাই কথাটা আছে, ইউন কথাটা আছে, ফলে সিঙ্গেল অপারেন্ড যদি ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হবে ইউনারি অপারেটর। টু অপারেন্ড বা ডাবল অপারেন্ড যদি ব্যবহার করা হয় তাকে বলে বাইনারি অপারেটর। আর যখন ট্রিপল অপারেন্ড ব্যবহার করা হবে, থ্রি অপারেন্ড যখন ব্যবহার করা হবে, থ্রি অপারেন্ড যখন ব্যবহার করা হবে তখন তাকে বলা হবে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর মানে কি জিনিস? ধরো এ A greater than B কোশ্চেন মার্ক A কোলন B, এটা না, এটা ব্রহ্মাস্ত্র। এই এক্সপ্রেশনটা ব্রহ্মাস্ত্র কেন বলি? কারণ এই এক্সপ্রেশনটার মধ্যে ইফেলস আছে, পুরো নেস্টেড ইফেলস। আমি বলেছিলাম প্রথমে একটা কথা, যে অপারেটর যদি তোর জানা থাকে এরকম কোনো সিচুয়েশন আসবে না যেখানে তোর প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রবলেম হবে, কোনো প্রবলেম হবে না। অপারেটর হচ্ছে একটা প্রোগ্রামিং এর বেস। এবার বিষয় হচ্ছে দাদা এটা কি করে, এটা যদি তুই এইভাবে লিখতিস, ইফ এ গ্রেটার দেন বি, যদি ট্রু হয় এ প্রিন্ট করব, যদি ফলস হয় বি প্রিন্ট করব। এই ইফ এলস কে টার্নারি অপারেটর, যেটাকে আমরা কন্ডিশনাল অপারেটর বলি, এটা এইভাবে লিখে দেবে। তাহলে অপারেটর কনক্লুড করি। অপারেটর তিন ধরনের, ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর। তিন ধরনের অপারেটরের কাজ হচ্ছে, যদি ওয়ান অপারেন্ড হয় ইউনারি অপারেটর, টু অপারেন্ড হলে বাইনারি অপারেটর, থ্রি অপারেন্ড হলে টার্নারি অপারেটর। কোনো প্রশ্ন আছে এই টাইপগুলো নিয়ে? তাড়াতাড়ি বল। কোনো প্রশ্ন আছে না? এ প্লাস বি প্লাস সি অর্কদীপ লিখেছিলি কি জন্য? টার্নারি অপারেটর বোঝানোর জন্য, তিনটে অপারেন্ডের জন্য। এক মিনিট, এখানে ডাউট আছে, অর্কদীপ রিপ্লাই কর। এ প্লাস বি প্লাস সি লিখেছিলি কেন? টার্নারি অপারেটর বোঝানোর জন্য? স্যার ওটা কি টার্নারি অপারেটর হবে? একদম না বাবা, খুব ভালো প্রশ্ন করেছিস, ভুলটা করে খুব ভালো করলি। এই দেখ, বিষয়টা হচ্ছে তুই যখন লিখছিস এ প্লাস বি প্লাস সি, অপারেন্ট তো তিনখানা, কিন্তু তার জন্য অপারেটর তো আর একটা এক্সট্রা যোগ হয়ে গেছে। আচ্ছা আমার একটা কথা বলতো, তুই যত বড় সায়েন্টিস্ট হোস, এই যোগটা একবারে করতো, এই যোগটা তুই সারা জীবনে, তুই কেন, কেউ করতে পারবে না। তুই সবার প্রথমে হয় 7 8 যোগ করে 9 তার সাথে যোগ করবি, না হলে 8 9 যোগ করে তার সাথে 7 যোগ করবি, নাহলে 7 9 যোগ করে 8 যোগ করবি। পৃথিবীতে এরকম কোনো মানুষ এক্সিস্ট করে না এট এ টাইম যোগ করতে পারছে না। দাদা আমি এট এ টাইম যোগ করতে পারবো, করছিস না বাবা, খুব ফাস্ট নিউরন স্টোর করছে তোর নাম্বারগুলো, তাই তুই তাড়াতাড়ি যোগটা করতে পারছিস। তুই তাড়াতাড়ি করছিস মানে একসাথে করছিস না, সেপারেট স্টেপে করছিস। সেরকমই এখানে কিন্তু 7-এর সাথে 8 যোগ হচ্ছে, তার ফলে মানে তার যোগফলের সাথে 9 যোগ হচ্ছে, ফলে এখানে a প্লাস বি হচ্ছে, তার সাথে সি যোগ হচ্ছে। দিস ইজ নট টার্নারি অপারেটর, দিস ইজ টার্নারি অপারেটর। কেন? এক্সপ্লেনেশন নিয়ে নে। এক্সপ্লেনেশন দেখ কি লেখা আছে, a গ্রেটার দেন বি, এটা একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড। এট এ টাইম এটা এক্সিকিউট করার পর হয় এটা এক্সিকিউট করবে, নয় এটা এক্সিকিউট করবে। দাদা এখানে গ্রেটার দেন দিয়েছো, গ্রেটার দেন ছাড়া অন্য কিছু হতে পারে? হ্যাঁ, গ্রেটার দেনের জায়গায় ইকুয়ালস টু হতে পারে, লেস দেন হতে পারে, যা ইচ্ছা হতে পারে। কিন্তু অপারেটরটা কিরকম দেখতে? অপারেটরটা হচ্ছে এইটা, হচ্ছে অপারেটরটা, কোশ্চেন মার্ক আর কোলন, এই দুটো মিলে একটা সিঙ্গেল অপারেটরের কাজ করছে, যার মাঝে তিনখানা অপারেন্ড বসাবে। মানে যদি এটা ট্রু হয়, এটা রিটার্ন কি করবে জানিস? এটা যেটা রিটার্ন করবে, এটা রিটার্ন করবে আইদার ট্রু রিটার্ন করবে অর ফলস রিটার্ন করবে, হয় ট্রু নয় ফলস। যদি ট্রু রিটার্ন করে তাহলে এ, যদি ফলস রিটার্ন করে তাহলে বি, হয় ট্রু নয় ফলস। তাহলে এইটাকে টার্নারি অপারেটর বলবো। একটাই আছে মার্কেটে, একটা টার্নারি অপারেটর আছে, সেটা হচ্ছে এই কন্ডিশনাল অপারেটর। সমস্ত ধরনের ইফ এলস এর কাজ এই টার্নারি অপারেটর দিয়ে হয়ে যাবে। একটা টার্ম আছে বিটেক বা এমসি এর প্লেসমেন্টে ইউজ করা হয়, কম্পিটিটিভ কোডিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং, সিপি বলা হয় ওটাকে। কম্পিটিটিভ কোডিং এ তুই যত ফাস্ট এক্সপ্রেশন সলভ করতে পারবি, যত ছোট করে কোড লিখতে পারবি, তত তাড়াতাড়ি হবে। যেমন টিসিএস এর একটা কম্পিটিটিভ কোডিং হয় যার নাম হচ্ছে কোড ভিটা, 6টা কোড দেয়, 6 ঘন্টা সময় দেয়, 6
ঘন্টা না 8 ঘন্টা সময় দেয়। যদি তুই দুটো কোড করতে পারিস তোকে 3.36 LP এর নিনজা দেবে, যদি তুই 3টে কোড করতে পারিস তোকে 7 LP এর ডিজিটাল দেবে, যদি তুই 4টে বা মোর দ্যান দ্যাট করতে পারিস তোকে 9 LP, মনে হয় সেটা এখন 10 করে দিয়েছে, ইনোভেটর দেবে। এটা চাকরি দেবে TCS এ ওই কোডগুলো করতে পারলে। দুটো কোড ক্লিয়ার হয়েছে ইন্টারভিউতে ডাকবে, 3টে কোড ক্লিয়ার হয়েছে ডিজিটাল ইন্টারভিউতে ডাকবে। এইভাবে হবে। ওই কম্পিটিটিভ কোডিং মানে হচ্ছে যেখানে সময় বাউন্ডেড, তার মধ্যে তোকে ওই পুরো প্রোগ্রামটা পড়ে নামাতে হবে। তখন হেল্প করে এই ধরনের অপারেটর, যে ইফেলস ব্যবহারই করবো না। ইফেলসের অনেক লজিক্যাল প্রবলেম আছে। যখন একটা ইন্টারপ্রেটারের কথা বলবো তখন বলে দেবো কম্পিউটারের টাইম সবথেকে কোথায় যায়। কম্পিউটারে অ্যালগোরিদম যখন পড়বি, ইন ফিউচার যদি কখনো পড়িস, টাইম কমপ্লেক্সিটির একটা গল্প আছে। সেই টাইম কমপ্লেক্সিটি অনুযায়ী একটা ইফেলসের থেকে একটা অপারেটর ফাস্ট কাজ করে। একটা ইফেলস, একটা লুপ যেভাবে কাজ করবে তার থেকে অনেক ফাস্ট কাজ করবে অপারেটর। বল ক্লিয়ার হয়েছে? টার্নারি অপারেটর ক্লিয়ার হয়েছে? x equals to a plus b এটা বাইনারি না টার্নারি? এটা বাইনারি অপারেটর। x equals to a plus b একটা বাইনারি অপারেটর। x equals to a plus b একটা বাইনারি অপারেটর। লিখেছি আমি এখানে। তুই এইটাই করেছিস। তুই কি করেছিস? এই কাজটা করছিস, তারপর এরপর স্টোর করছিস। দুটো স্টেপে হচ্ছে, ab যোগ হচ্ছে, তারপর তার মধ্যে স্টোর হচ্ছে। ধর এটা একটু লিখে বুঝিয়ে দিতে বুঝতে পারবি ব্যাপারটা কি হচ্ছে। ধর a এর ভ্যালু 6, b এর ভ্যালু 7, a প্লাস b হলো মানে 6 প্লাস 7 হলো, 6 প্লাস 7 হলো মানে 13 বেরোলো। সেই 13টা এক্স এর মধ্যে গেল। তাহলে কটা স্টেপ? এই একটা স্টেপ, এই একটা স্টেপ, দুটো স্টেপে কাজ হচ্ছে। এখানে সিঙ্গেল স্টেপে কাজ হয়। মানে যদি এটা ট্রু হবে এখানে যাবে, যদি এটা ফলস হবে এখানে যাবে। এই লজিক অনুযায়ী এটা টার্নারি অপারেটর। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? অ্যাকর্ডিং টু অপারেটর, অপারেটর 3 ধরনের দেখালাম: ইউনারি, বাইনারি, টার্নারি। দাদা এটার টাইমিং কতক্ষণ আছে? 9:30 বাজে, 15 মিনিট তো? ঠিক আছে। অ্যাকর্ডিং টু অপারেন্ড, ইউনারি, বাইনারি, টার্নারি। কিন্তু যখন আমি টাইপ অফ অপারেটর করব তখন কিন্তু সেই অপারেটরের মধ্যে চলে আসবে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর, শিফট অপারেটর। এছাড়া আরো আছে, এগুলো ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট এই উপরের 4টে। অ্যারিথমেটিক মানে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস। এবং যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নেই। আচ্ছা একটা কথা এর মাঝে বলে দিই আমি, কেন পাইথনকে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কেন সিউ সিলেবাস থেকে সি কে সরিয়ে পাইথন দিল। একটা কথা জান, তোরা অনার্স পড়ছিস, 3 বছর 4 বছর ধরে অনার্স পড়বি, তার মানে তোদের মেইন কনসেন্ট্রেশন যেটা থাকবে সেটা সম্পূর্ণ থাকবে ম্যাথের উপরে। ফলে সি যখন শিখতে হয়, সি একটু সিনট্যাক্সের দিক থেকে টাফ। সিম্পল। আজকে যদি আমাকে জাপানিজ বা চাইনিজ শিখতে বলে বা ম্যান্ডারিন যে ভাষাটা, সেটা একটু টাফ হয়। বাংলা একটু টাফ হয়। ইংলিশ কেন পুরো ওয়ার্ল্ডে এত ফেমাস হয়েছে ইংলিশ ইজি বলে, সেরকম দেখলো যারা সিলেবাস কমিটি বা যারা এক্সপার্ট, তারা দেখে বুঝতে পেরেছে যে একটা স্টুডেন্টকে যদি প্রোগ্রামিং এ তাকে মানে ডেভেলপ বা অ্যাডাপ্ট করাতে হয় তার ম্যাথের নলেজকে, তাহলে সেটা একমাত্র অপশন আছে পাইথন বা আর। কেন? এই ল্যাঙ্গুয়েজগুলো প্রচন্ড পরিমাণ ইজি হয়ে যায় রাদার দ্যান সি বা জাভা। জাভা কিন্তু পুরো ডেভেলপমেন্টের কাজে লাগে, সি কিন্তু ওএস বানাতে কাজে লাগে, ব্লকচেন বানাতে কাজে লাগে। পাইথন কিন্তু একটা বিষয়ে খুব এক্সপার্টিস দেখায়, সেটা হচ্ছে প্রথম পাইথনের যেটা সব থেকে বেশি এক্সপার্টিস সেটা হচ্ছে মেশিন লার্নিং এ, এমএল এ। তারপর যেটা আসে সেটা হচ্ছে ডেটাবেস অটোমেশনে। ডেটাবেস অটোমেশন, ডেটাবেস অটোমেশন মানে দাদা কি বিষয়? ডেটাবেস চালানোর জন্য এসকিউএল দরকার।
জ্যাঙ্গো বলে একটা ফ্রেমওয়ার্ক আছে পাইথনে, ঠিক আছে? ডিটা কেন দেয় আমি জানি না, উচ্চারণটা জ্যাঙ্গো হয়, ডি জ্যাঙ্গো। আর একটা হচ্ছে তোর ওই ফ্লাস্ক, একটা লাল লঙ্কা, ঠিক আছে? লোগো দেখতে পাবি, সার্চ করিস বুঝতে পারবি। এই জ্যাঙ্গো আর ফ্ল্যাক্স হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ডেটাবেস তোর অটোমেশনে কাজে লাগে। মানে তুই কোড লিখবি পাইথনে, কিন্তু মেশিন রান করবে জ্যাঙ্গো থ্রুতে, এসকিউএল রান করাবে। তুই কোড লিখবি পাইথনে, রান করবে এসকিউএল। এটাকে ডেটাবেস অটোমেশন বলে। এমএল ডেটাবেস অটোমেশন মানে ওয়েবের কাজে লাগে, স্ক্রিপ্টিং এর কাজে লাগে। কোনো একদিন ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বলবো স্ক্রিপ্টিং এর কি কাজে লাগে। তো এই সমস্ত কাজের জন্য পাইথন খুব আইডিয়াল, এবং তার সাথে পাইথন প্রচন্ড ইজি, কারণ পাইথনের ডেভেলপমেন্টটা হয়েছে 1991-এ, রাইট? 1991 বা 92, ডেট আমার মনে থাকে না কখনোই, ওরকম ভাবে কিছুটা নেট চেক করে নিবি। গুইডো ভ্যান ডে রুসম সম্ভবত ভদ্রলোকের নাম। ওনার কোনো ইন্টেনশনই ছিল না প্রোগ্রামিংটা বানানো কম্পিউটার সায়েন্টিস্টদের জন্য, বাচ্চাদের জন্য প্রোগ্রামিং বানিয়েছে। নামটা ঝেড়েছে কোথা থেকে বলতো? মন্টি পাইথন বলে একটা শো হতো, তো ওনার খুব পছন্দের শো নাকি, ওখান থেকে নাম নিয়ে নিয়েছে পাইথন। আর দুটো বাচ্চা সাপকে উল্টো দিকে দুমুখো সাপ টাইপের একটা লোগো বানিয়ে দিয়েছে, ঠিক আছে? সেখান থেকে 91-এ পাইথন 1.1 রিলিজ হয়। একদম ফেমাস হয়নি ল্যাঙ্গুয়েজটা। 95-এ জাভা বেরিয়েছে, 96 থেকে 2008, এই 2008 সাল অব্দি জাভা হচ্ছে রাজত্ব করেছে। জাভার ধারে কাছে কেউ ছিল না, কেউ আসতেও পারেনি, এখনো নেই ওই সেন্সে। বাট এই টাইমে জাভা ডেভেলপই করা হয়েছে ডেভেলপ করবে বলে, মানে অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, এগুলো অ্যান্ড্রয়েড তো বেরোয়নি তখন, মেনলি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যাপলেট বানানোর জন্য জাভা ডেভেলপ করা হয়েছে। এত তাড়াতাড়ি জাভা ফেমাস হয়েছে, পাইথন কিন্তু ফেমাস হয়েছে 2010-এর পরে। কেন? পাইথন 2 যখন রিলিজ করলো তখন পাইথনের পোটেনশিয়াল বোঝা গেল, যে এই ল্যাঙ্গুয়েজটা যারা নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, ফর এক্সাম্পল ডেটা সায়েন্সের কাজ করছে, ডেটা সায়েন্সের একটা কম্পিউটারের স্টুডেন্ট যত ভালো কাজ করবে তার থেকে অনেক বেটার কাজ করবে একটা ম্যাথের স্টুডেন্ট। ম্যাথে এমএসসি করে গেছে, ডেটা সায়েন্সের রিগ্রেশনের ইকুয়েশন লিখতে দিয়েছে, কম্পিউটার স্টুডেন্ট বুঝতেই পারছে না রিগ্রেশন জিনিসটা কি, ম্যাথের স্টুডেন্ট 2 মিনিটের মধ্যে ইকুয়েশন লিখে দেবে। ফলে ওই নলেজটাকে আমাকে মেশিন লার্নিং এ লাগাতে হবে। ফলে যে অলরেডি জানে প্রবাবিলিটি, ধর বেস থিওরেম আছে আমাদের, বেস থিওরেম কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরেম আছে, বেস থিওরেম হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির একটা কনসেপ্ট। এটা ডিরেক্ট ইউজ করা হয় নেভ বেস বলে একটা অ্যালগোরিদম আছে, ঠিক আছে? সুপারভাইজ মেশিন লার্নিং এর মধ্যে নেভ বেস অ্যালগোরিদম পড়ে, যেটা ক্লাসিফিকেশনে কাজে লাগে। এবার তুই আমাকে একটা কথা বল, যে লোকটা এত বছর ধরে ক্রিকেট খেলে আসছে তাকে হায়ার করে নেবো, নাকি আমাকে প্রথম থেকে ক্রিকেট খেলা শেখাবি? ওই জন্য যারা ম্যাথের লোক এতদিন ধরে এক্সিস্ট করে, ম্যাথে এমএসসি করে এসছে, তাদের ফিউচার অনেক ব্রাইট ডেটা সায়েন্সের ক্ষেত্রে, কম্পিউটার সায়েন্সের রেসপেক্টেও। আমার ডেটা সায়েন্স খুব পছন্দের, আমি কম্পিউটার সায়েন্স পড়ে ডেটা সায়েন্স অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি, আমি বহু জায়গা আটকেছি, কিন্তু ম্যাথের লোক কখনো আটকাবে না। এই ধরনের থিওরেমকে অ্যাডাপ্ট করার জন্য পাইথন এনেছে। কেন পাইথন এনেছে? তুই অলরেডি নেভ বেসে যত ইকুয়েশন লিখলি, তার উপর যদি সি দিয়ে তোকে কঠিন করে দেয় ল্যাঙ্গুয়েজটাকে, তোর না ইকুয়েশন ভালো হবে, তুই না ইকুয়েশনে কনসেন্ট্রেট করতে পারবি, না তুই সিতে কনসেন্ট্রেট করতে পারবি। ফলে ডেভেলপমেন্টে কম্পিউটার সায়েন্সের লোকজনকে সেপারেট করা হলো, সি, জাভা, সি প্লাস প্লাস কঠিন ল্যাঙ্গুয়েজগুলোকে সেপারেট করা হলো, পাইথন দিয়ে এই ইকুয়েশনগুলো সলভ হলো। কেন? পাইথনে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় কিছু করতে হয় না, এই লিখে দিলে হয়ে যায়। সিতে সিতে তো বলছি না, দেখ সি এর কোডের সাথে একটা কোড আমি পাইথনে কম্পেয়ার করে দেখাবো, বুঝতে পারবি। তোরা নিজেরাও জানিস অনেকটা, বাট আমি কম্পেয়ার করে দেখালে বুঝতে পারবি কেন পাইথন তোদের সিলেবাসে দিচ্ছে। খুব ভালো করেছে। আমাদের যখন সি ছিল বা অনার্স যখন সিতে পড়া হতো তখন কিন্তু ফার্স্ট সেমে সি ছিল, মানে এদেরও সি দিয়েছিল। তাহলে তো খুবই ভালো বিষয়। অনার্সদের লাস্ট সেমে আমাদের তোমাদের সময় সি ছিল, প্র্যাকটিক্যাল করতে হতো, 18 নম্বর ওই তোমার নিউমেরিক্যাল অ্যানালিসিস গুলো করতে হতো। যেমন বুঝতে যাচ্ছে আমি কি বলছি। তো বিষয় হচ্ছে পাইথন দিয়ে খুব ভালো কাজ করেছে। পাইথনে বিল্ট ইন প্রচুর ইকুয়েশন বলছি ফাংশন আছে, যে কারণে পাইথনকে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণভাবে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে না বাবা, ভুল লিখছি। কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ফার্স্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেকেন্ড, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ।
থার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ফোর্থ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? সি, জাভা, পাইথন। যেখানে লজিক্যালি প্রবলেম সলভ করা হয়, যেখানে ইকুয়েশনের ফর্মে প্রবলেম সলভ করা হয়, তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। ওই জন্য ম্যাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখায়, জাভাস্ক্রিপ্ট শেখায় না। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি? জাভাস্ক্রিপ্ট, পিএইচপি অ্যান্ড পাইথন। এই হচ্ছে পাইথনের প্রপার্টি। পাইথন হচ্ছে জ্যাক অফ অল ট্রেড। পাইথন একমাত্র ল্যাঙ্গুয়েজ যাকে দিয়ে আমি প্রোগ্রামিং এর প্রবলেম সলভ করতে পারবো, সাথে ওয়েবে স্ক্রিপ্টিং করতে পারবো। স্ক্রিপ্ট কথাটা স্টিক টু দ্য ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েবের ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের মধ্যে স্ক্রিপ্টিং চলে। স্ক্রিপ্টিং ইজ নাথিং বাট একটা ক্লিপ, ধর এটা একটা ক্লিপ, এটা একটা ক্লিপ, এরকম আটকে আছে, এই একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি ব্যাক এন্ড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই দুটো স্ক্রিপ্টকে এরকম ভাবে জোগাড় লাগানোর কাজ হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কাজ। এটা পাইথনও করতে পারে, এটা পাইথনও করতে পারে। জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন, সি, জাভা, পাইথন। কোয়ারি ল্যাঙ্গুয়েজ কি? ওয়ান অ্যান্ড অনলি এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ডেটাবেস। কম্পিউটারে যেখানে যেখানে এরকম কৌটো দেখতে পাবি, কৌটো মানে ডেটাবেস বুঝবি। মার্কআপ ল্যাঙ্গুয়েজ সবার খুব পছন্দের, এইচটিএমএল, কোনো লজিকই নেই। এক্সএমএল অ্যাপ ডেভেলপমেন্টে কাজে লাগে, এইচটিএমএল ওয়েব ডেভেলপমেন্টে, এক্সএমএল অ্যাপ ডেভেলপমেন্টে। কেন পাইথনকে জেনারেল পারপাস প্রবলেম সলভিং ল্যাঙ্গুয়েজ বলা হয়? বিকজ পাইথন একমাত্র ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামিংও করতে পারে, স্ক্রিপ্টিংও করতে পারে। ফলে জেনেরিক ল্যাঙ্গুয়েজ, একটা দিয়ে অনেক কাজ হয়। ইকুয়েশন যেরকম জেনেরিক হয়, সেরকম ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন জেনেরিক ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে পাইথনের সব থেকে বড় অ্যাডভান্টেজ। আর পাইথনের আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে পাইথন প্রচন্ড পরিমাণ ইজি একটা ল্যাঙ্গুয়েজ, ইজি টু লার্ন, ইজি সিনট্যাক্স। ক্লিয়ার হয়েছে পাইথন কেন এত ইম্পর্টেন্ট? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কিনা সবাই একবার বল। স্যার মেশিন লার্নিং কি? মেশিন লার্নিং কি? আচ্ছা, টার্নারি অপারেটর গুলোর আর কি কি এক্সাম্পল হবে? টার্নারি অপারেটরের কোনো এক্সাম্পল নেই বাবা। টার্নারি অপারেটরের একটাই এক্সাম্পল কন্ডিশনাল টাই আছে স্যার, বলেছেন মাঝে। হ্যাঁ রাইট, টার্নারি অপারেটরের একটা এক্সাম্পল। ঠিক আছে, অপারেটরের লিস্টটা দিলে সব ক্লিয়ার হবে। আচ্ছা, মেশিন লার্নিং কি? মেশিনকে লার্ন করানো মেশিন লার্নিং। তুই যেটা শিখছিস সেটা লার্নিং, মেশিনকে শেখানো মেশিন লার্নিং। মেশিন লার্নিং কি এখন বলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, আমি যেটা পড়াচ্ছিলাম সেটাই ফিরে যাই। মেশিন লার্নিং কি অন্য একদিন আমি বলে দেবো। হ্যাঁ, এবার দেখ একটা জিনিস, আচ্ছা পাইথনের অ্যাডভান্টেজ বলতে গিয়ে, যেহেতু এটা বুঝতে পেরেছিস তো পাইথন ম্যাথকে খুব স্ট্রং করেছে। এরকম সি, জাভা, সি প্লাস প্লাসে কিন্তু অতটা কমপ্লেক্স নাম্বার বা টু দি পাওয়ার ডিরেক্ট ইউজ করা হয় না। কিন্তু পাইথনের কাছে একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে এই অস্ত্রটা। পরপর দুটো অ্যাস্টারিক্স, এই স্টারকে আমরা তো স্টার বলে কাটিয়ে দিই, বাঙালি তো তো এইসবই বলবো। তো অ্যাস্টারিক্স হচ্ছে, সিঙ্গেল অ্যাস্টারিক্স মানে হচ্ছে এটা মাল্টিপ্লিকেশন বোঝায়, আর ডাবল অ্যাস্টারিক্স মানে হচ্ছে পাওয়ার বোঝায়। মানে কি বললে দাদা? এই যে বলেছিলাম না আমার পক্ষে খুব কঠিন হয়ে যাবে 99 টু দি পাওয়ার 99 করতে, তুই জাস্ট লিখবি 99। যদি কারোর মেশিনে এখন যারা ক্লাস করছিস বাড়িতে ট্রাই কর, 99 এর পাশে এটা দে পাইথনে, দিয়ে 99 লেখ, দেখ যেটা রেজাল্ট বেরোবে সেটা ডিরেক্ট বেরিয়ে যাবে। এই অ্যাডাপ্টেশন কিন্তু পাইথনের আছে, যেটা কিন্তু সি বা জাভার নেই। সিতে করতে গেলে ওপরে একটা ইনক্লুড ম্যাথ ডট এইচ ইনক্লুড করতে হবে, করে পাও ফাংশন ব্যবহার করতে হবে, করে 99,99। কিন্তু অ্যাজ এ এক্সপ্রেশন, এটা অ্যাজ এ ফাংশন স্লো, কিন্তু ফাংশন মানেই স্লো, এটা অ্যাজ এ এক্সপ্রেশন ব্যবহার করতে পারবো আমি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ পাইথনের। পাইথন এটা একটা এক্সাম্পল দেখান, এরকম প্রচুর এক্সাম্পল আছে যেখানে পাইথন সি এর থেকে জাভার থেকে আলাদা হয়ে যায়। দরকার ছাড়া কোনো কিছুই সিলেবাসে সিউ পড়ায় না, পাইথন ইম্পর্টেন্ট বলে পড়াচ্ছে। তাহলে অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক্যাল কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ, মডুলাস মানে ভাগশেষ বার করা, আর টু দি পাওয়ার। রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর মানে দুটো অপারেন্ডের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। এক্সাম্পল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, ইকুয়ালস টু,
নট ইকুয়ালস টু। বলো ক্লিয়ার হয়েছে? গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, এর সাথে এর পার্থক্য কি? এর সাথে এর পার্থক্য কি? এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটা রিলেশনাল অপারেটর। মানে দুটোর আউটপুটে কাজ হচ্ছে। কম্পিউটারে খুব বেশি পরিমাণ ব্যবহার করা হয় রিটার্ন। রিটার্ন কথাটা খুব ইম্পর্টেন্ট। তুমি কি রিটার্ন করছো? রিয়েল লাইফকেই বলে অ্যাকচুয়ালি কম্পিউটার, কারণ রিয়েল লাইফে সবকিছুর রিটার্ন দরকার হয় আমাদের। একটা কথা বলছি, আমি তোদের বলছি, বলছি এক্ষুনি মেসেজ কর, তার মানে আমি তোদের মেসেজের জন্য ওয়েট করছি যে রিটার্ন কর। রিলেশনাল অপারেটর কি করবে? এ ইকুয়ালস টু বি মানে বোঝাবে এটা সমান কিনা। এটা কি সমান? যদি হ্যাঁ হয় রিটার্ন করবে 1, যদি না হয় রিটার্ন করবে 0। 1 মানে কি? ট্রু, 0 মানে কি? ফলস। দাদা 1 মানেই কেন ট্রু, 0 মানেই কেন ফলস? কোনো মানে নেই, এটা ওরা বানিয়েছে। বাইনারি নাম্বার সিস্টেম বলে বুঝতে পারতিস, 0 দিয়েও ট্রু বোঝায়, 1 দিয়েও ফলস বোঝায়, সেম জিনিস। এটা জাস্ট নোটেশন, আর কিচ্ছু না, নোটেশন একটা। আর এ ইকুয়ালস টু বি মানে হচ্ছে সমান বোঝাচ্ছে, আর এ ইকুয়ালস টু বি মানে বি এর ভ্যালু এ তে যাবে। দুটোর কাজের পার্থক্য হচ্ছে এ ইকুয়ালস টু বি মানে কে সমান, এ বি কি সমান? ধর এরকম কোনো কোশ্চেন দেখতে হলো, এ ইকুয়ালস টু বি, তার মানে তুই জানতে চাইছিস এর সাথে কি বি সমান? হ্যাঁ সমান, রিটার্ন করবে ট্রু, এলস ফলস। আর এ ইকুয়ালস টু, সিঙ্গেল ইকুয়ালস টু বি মানে হচ্ছে যেখানে বি এর ভ্যালুটা এ এর মধ্যে যাচ্ছে। বল এই ডাবল ইকুয়ালস টু আর সিঙ্গেল ইকুয়ালস টুর মধ্যে পার্থক্য বুঝেছিস? তাড়াতাড়ি বল। আচ্ছা, রিলেশনাল অপারেটর হয়ে গেল, গ্রেটার দ্যান, লেস দ্যান, এসব আমাকে শেখাতে হবে না কি জিনিস, কোড করার সময় বুঝতে পারবি। লজিক্যাল অপারেটর, সিম্পল লজিক গেট, অ্যান্ড, অর, নট, তাই তো? এটা সিতে। পাইথনে আরো ইজি করেছে, আমি বলছি না পাইথন সব থেকে ইজি ল্যাঙ্গুয়েজ। পাইথনে তুই অ্যান্ড লিখে দিলে হয়ে যাবে, অর লিখে দিলে হয়ে যাবে, নট লিখে দিলে হয়ে যাবে, সিম্পল। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ছোটবেলা থেকে ক্লাস 11-12 থেকে পড়ে আসছি। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর মানে এক্ষুনি বললাম ভ্যালু স্টোর হবে, ইকুয়ালস টু কে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। এইবার এই অ্যাসাইনমেন্ট অপারেটর একটা স্পেশাল টাইপ আছে, স্পেশাল টাইপটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর কি জিনিস? খুব সুন্দর জিনিস। এই দেখ, তুই এ প্লাস বি করবি, করে তুই এ এর মধ্যে স্টোর করবি, এ এর ভ্যালু সাথে বি এর ভ্যালু যোগ করবি, করে এ এর মধ্যে স্টোর করবি, এ এর ভ্যালু বি এর ভ্যালুর সাথে গুণ করবি, করে এর মধ্যে স্টোর করবি। এই জায়গাটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি কি হচ্ছে। দেখ মনে কর 15 মিনিট ছাড়তে হবে তো। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অবধি আমি রাখবো, বিট ওয়াইজটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। অ্যাসাইনমেন্ট অবধি থাকবে। এই জায়গাটা বুঝ, ধর এ একটা ভেরিয়েবল আছে, এর মধ্যে এখন আছে 6, এ একটা ভেরিয়েবল, এর মধ্যে এখন আছে 6। বি আর একটা ভেরিয়েবল, ভেরিয়েবল মানে কিন্তু অনেক জায়গায় দেখবি এই টার্মটা লেখা থাকে প্লেস হোল্ডার, যে প্লেসকে হোল্ড করে থাকে। বি এর মধ্যে আছে 7। দাদা কি বলছো, এ বি তো যোগ হলো 13, নতুন একটা এর মধ্যে যাবে না। এখানেই হচ্ছে লজিক, এর মধ্যে স্টোর করছি এর ভ্যালু বি এর ভ্যালু, এর ভ্যালু বি এর ভ্যালুকে এর মধ্যে স্টোর করছি, মানে বোঝাচ্ছে এর ভ্যালুটা 6 ছিল, এখন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে 13। মানে
ওভারল্যাপ হয়, ওভারল্যাপ বা যেটাকে তুই বলিস ভ্যালু চাপা পড়ে যায়, মানে একটা বই তুই রাখলি, সেই বইটা ওর ওপরে চাপা পড়ে গেল, তুই দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা লাল বই আছে, কিন্তু যখনই আমি কোনো নীল বই যেটা চাপা দেবো ওটা দেখে মনে হবে নীল বই আছে, ফলে এই 6 ভ্যালুটা এর মধ্যে আর এক্সিস্ট করছে না, এটা কেটে যাচ্ছে। এই লজিকটা বোঝার জন্য তোকে একটু অপারেটিং সিস্টেম পড়তে হবে, বাট তাও আমি বলে দিই এইগুলো হচ্ছে এক একটা রেজিস্টার। রেজিস্টার মানে ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো জিনিস, ফ্লিপ ফ্লপ মানে 0-1 দিয়ে বানানো জিনিস। এগুলোর কোডিং চেঞ্জ হয়ে যায়, মানে 0-1 এর কম্বিনেশন পাল্টে যায়, যার ফলে 7 আর 6 13, 6 এর জায়গায় এখন 13 ঢুকে গেছে। দাদা বি দিয়ে করলেও কি সেম হবে? বি দিয়ে করলেও সেম হবে। ফলে a ইকুয়ালস টু a মাইনাস বি। এই ধরনের এক্সপ্রেশনগুলোকে আমি লিখতে পারি এইভাবে: a প্লাস ইকুয়ালস টু বি, a মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু বি, a মাইনাস ইকুয়ালস টু বি। মানে আমাকে এক্সট্রা করে a আর লিখতে হবে না। কি নাম দিচ্ছি? অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি নাম দিইনি, ওরা নাম দিয়েছে। এটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, এই অ্যারিথমেটিক অপারেটর প্লাস মাল্টিপ্লিকেশন মাইনাস আর ইকুয়ালস টু গুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট। মানে যখন আমি কোনো একটা ভ্যালুর সাথে সেই ভ্যালুটার মধ্যেই স্টোর করি অন্য একটা ভ্যালু নিয়ে, কোনো একটা ভ্যালু তার সাথে অন্য একটা ভ্যালু নিয়ে সেই ভ্যালুর মধ্যেই স্টোর করব, তখন সেলফ অ্যাসাইন হচ্ছে। আমি নিজের মধ্যে নিজেকে স্টোর করছি, এ নিজের মধ্যে একে স্টোর করছে, অন্য একটা ভ্যালু দিয়ে স্টোর করছে, মানে বি এর সাথে যোগ হয়ে এর মধ্যে স্টোর হচ্ছে। তখন অ্যাসাইনমেন্ট হচ্ছে। কি অ্যাসাইন হচ্ছে? অ্যারিথমেটিক্যাল কাজ করে অ্যাসাইন হচ্ছে। দিস ইজ অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর। তাই অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে শুধুমাত্র ইকুয়ালস টু থাকে না, প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু, ডিভিশন ইকুয়ালস টু, মডিউলাস ইকুয়ালস টু, এরকম করে এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর। বল, কার কি ডাউট আছে এক্ষুনি জিজ্ঞাসা কর, কার কি ডাউট আছে? ঠিক আছে, আমি আজকে এতটা রাখলাম। নেক্সট ক্লাসে দাদা তোদের জানিয়ে দেবে কবে ক্লাস হবে। নেক্সট ক্লাসে তোদের সাথে আবার এই বিষয়টা নিয়ে মিট হবে। এটা কি মানে এরকম থাকবে না? বুঝলো? এই নেক্সট ক্লাসে এইগুলোর পরে অ্যাসাইনমেন্ট অপারেটরের পরে যে অপারেটরগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করে আমি ডিরেক্ট ইফ এলস লুপে ঢুকবো। আর আজকে যারা বেসিক ক্লিয়ার করতে বলেছিলি তাদের কি বেসিকটা ক্লিয়ার হয়েছে? একটু হ্যাঁ না বলে দে বাবা। ওকে 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 দাদা। আচ্ছা, ক্লাসের টাইমিং একটু চেঞ্জ হবে, ঠিক আছে সবাই? শোন না, সবাই শোনো একটু, ক্লাসের টাইমিংটা হালকা চেঞ্জ হবে একটু, বুঝতে পারলি তো? স্যারের একটু ক্লাসের টাইমিং এ একটু স্যার তো নিজেও পড়ান, তো স্যারের ক্লাসের টাইমিং এ প্রবলেম আছে একটু, তো ক্লাসের টাইমিংটা চেঞ্জ করছি। স্যার লাস্ট দুটো অপারেটর গুলো বলবেন, আমি লিখিনি। আচ্ছা, কোন অপারেটর লিখবেন? হ্যাঁ, লাস্ট দুটো অপারেটরের নাম হচ্ছে বিট ওয়াইজ অপারেটর আর শিফট অপারেটর। বিট ওয়াইজ অপারেটর আমি এখানটা লিখে দিচ্ছি, দেখে নিন। বিট ওয়াইজ অপারেটর আর শিফট অপারেটর, আরো অপারেটর আছে পরের দিন বলবো। বিট ওয়াইজ অপারেটর, শিফট অপারেটর। হ্যাঁ দাদা বলো। তো যেই প্রবলেমটা তুমি হচ্ছিল পাইথন নিয়ে, এরপরে যাদের এআই ক্লাস আছে তারা আলটিমেটলি বলবে, সেই প্রবলেমটা ক্লিয়ার হয়েছে তো? এই জলদি বল, এটা পুরোপুরি ক্লিয়ার আছে প্রত্যেকের? আর কারো কোনো সমস্যা আছে? মাথা তো খারাপ করে দিয়েছিল আমার। কোনো প্রবলেম নেই তো? আর কনফিডেন্স পাচ্ছ পাইথনে সেটা আমাকে বলো জাস্ট। যেই কনফিডেন্স তুমি আমার ম্যাথে রাখছো সেই কনফিডেন্সটা কি পাইথনে হালকা করে রিট্রাইভ হয়েছে? জাস্ট আমাকে বলবে। এবং সুরেন্দু স্যার কিন্তু প্রচুর আচ্ছা হালকা না, খুব ভালো, ব্যাস। হ্যাঁ স্যার এবার ঠিক আছে। আচ্ছা, অরিজিনের তো অনেক সমস্যা ছিল, তো সুরেন্দু স্যারকে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হবে এই পার্টিকুলার 2খানা মাসের জন্য, কেননা আগে আমাদের 2 মাস ক্লাস হয়েছে, সেই ক্লাসটা একজন নিজে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই 2 মাসে স্যারকে প্রচুর পরিশ্রম করতে হবে। তোমরা কিন্তু স্যারের ক্লাসটা করো, আর স্যার ওভাবে করাবেই না, বলে দিয়েছে যে আগে যতটা হয়ে গেছে তারপর থেকে শুরু করবো, হবে না। বিকজ স্যার বলছে যে ওই পার্টিকুলার টপিকটা নিয়ে স্যার কনফিডেন্স ফিল করছেন না যে আগে তোমরা কি জানো। স্যার চাইছে যে তোমাদেরকে পুরো নিজের ধাঁচে ব্যাপারটাকে প্রথম থেকে লাস্ট অব্দি এক্সপ্রেস করতে।
তো এই পার্টিকুলার কারণে কিন্তু স্যার আবার প্রথম থেকে রিপিট করছে, যাদের প্রবলেম আছে তারা এই প্রবলেমটা নিয়েই ক্লাসটা করে, ঠিক আছে? কেন অনেকের এরকম প্রবলেম আছে, তারা প্রথম দিকের এক্সপ্রেশন গুলো বা সামথিং কিছু বুঝতে পারেনি, বা তাদের একটু কনফিডেন্স ল্যাক করছে। ভালো ভালো কিছু স্টুডেন্টদের আছে যারা আগে থেকে পাইথন জানো, তারা স্যার পড়ালেও পাইথন বুঝতে পারবে, তারা যে কেউ পড়লে পাইথন বুঝতে পারবে, বিকজ তোমরা আগে থেকে পাইথন জানো। তোমাদেরকে নিয়ে এখানে ডিসকাস করা হচ্ছে না, আমরা ডিসকাস করছি মেনলি সাডেন আমাদের চেঞ্জ অফ প্ল্যান এই কারণেই হয়েছে যাতে তোমরা আলটিমেটলি, যারা জানে না পাইথন, যেমন ফার্স্ট সেমিস্টারে সি প্রোগ্রামে অনেকে জানতে না, যারা জানতো ওদেরকে নিয়ে আমি ইন্টারেস্টেড এই মুহূর্তে একদমই না, ঠিক আছে? ওদেরকে আমি নতুন নতুন জিনিস বলবো, যে রিটার্ন জিরো কেন হয়, হ্যাশট্যাগ কেন ইউজ করা হয়, এই পার্টিকুলার ইন্টারেস্টিং টপিকগুলো নিয়ে কথাবার্তা বলবো, বাট বেসিক কনসেপ্ট তারা জানে। সো পাইথন যারা জানো তারাও ক্লাস করো, কারণ আমার মনে হয় তোমরা বেশি কিছু শিখতে পারবে। আর যারা পাইথন কোনোদিন করোনি তারা তো অবশ্যই ক্লাস করবে, রেকর্ডিং দেখার চেষ্টা করবে না, বিকজ আলটিমেটলি কোনো তোমাদেরকে যদি ছোটবেলায় মা একটা ভিডিও রেকর্ড করে সারাক্ষণ চালিয়ে রাখতো মুখের সামনে, যে বাবা বাংলা শেখ, ঠিক আছে, অ আর রস্বই দীর্ঘই, তোমার ভালো লাগবে না। তো মার সাথে যখন তুমি লাইভ ইন্টারাকশন করেছো তখন তোমার খুব ভালো লেগেছে, যে মার সাথে আমার লাইভ ক্লাস হয়েছে, তখন তুমি হেসেছো, কেঁদেছো, কথাবার্তা বলতে শিখেছো, মা ডাক বাবা ডাক শিখেছো। সেরকমই পাইথন ল্যাঙ্গুয়েজ, এটা যদি লাইভ ইন্টারাকশন না হয়, এটা কিন্তু কোনোদিন নিজের মধ্যে ইনহেরিট করা ইম্পসিবল। আর স্যার যেটা বলেছেন সুরেন্দু, যে এই পার্টিকুলার পাইথন ল্যাঙ্গুয়েজ কিন্তু ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। মানে আমি একটা অবশ্যই ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে যে মানে কেরিয়ার্স আফটার ম্যাথামেটিক্স। সেই কেরিয়ার্স আফটার ম্যাথামেটিক্সে কিন্তু একটা ছোট্ট অপশন ছিল, সেটা হচ্ছে কি ডেটা সায়েন্স, যেটা স্যার এক্ষুনি উল্লেখ করলেন কিছুক্ষণ আগে, এমসিএ। তো অনেক স্টুডেন্ট লাস্ট সেমিস্টারে গিয়ে বুঝতে পারে না যে তার ম্যাথামেটিক্স নিয়ে এগোনো উচিত কিনা, বিকজ স্যার ম্যাথামেটিক্সের সাবজেক্টটাই এরকম যে বোঝা হয়ে যায় অনেকটা। তখন অনেক স্টুডেন্ট কিন্তু 50% স্টুডেন্ট এমএসসির দিকে চলে যায়, 50% স্টুডেন্ট, এখন তো বেশি হয়ে গেছে, তাহলে এমসিএ বা তোমার ডেটা সায়েন্সের দিকে চলে যায়। তুই এমসিএ বা ডেটা সায়েন্সে যদি তুমি সুইচ করছো, এর জন্য তোমার কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজটা জানা খুবই দরকার। পাইথন, সি, জাভা সব ল্যাঙ্গুয়েজ জানা দরকার, নাহলে কিন্তু তুমি ওখানে গিয়ে কমফোর্টেবল হবে না। বিসিএস স্টুডেন্টরা ম্যাথ জানো না, তুমি কম্পিউটার জানো না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো না, ঠিক আছে? তো দুজনেই কিন্তু কেস খেয়ে বসে আছো। যেহেতু এটা মেনলি এমসিএ, তো ওরা কিন্তু আগে বেরিয়ে যাবে তোমার যদি বেসিক নলেজ না থাকে। তুমি ম্যাথামেটিক্স স্টুডেন্ট হয়ে তোমার একটাই মানে অ্যাডভান্টেজ কি আছে, তুমি তাড়াতাড়ি জিনিসপত্র গ্র্যাব করতে পারো, তোমার কোনো অ্যাডভান্টেজ নেই। তো আমার যদি আগে থেকে পাইথন শেখা থাকে, তাহলে কিন্তু সেই প্রবলেমটা গিয়ে আমরা এই হায়ার স্টাডিজে ফেস করবো না। তোমাকে তো হায়ার স্টাডিজ করতে হবে, কেননা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলে দিচ্ছে কোনো সরকারি চাকরির পরীক্ষা আগামী অনেক বছর হবে না। তো তোমাকে আলটিমেটলি প্রাইভেট জবের দিকে শিফট করতে হবে, আর যদি প্রাইভেট জবের দিকে শিফট করতে হয়, তোমাকে এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু শিখতে হবে। তো তোমাদের ল্যাঙ্গুয়েজ শেখার জন্যই কিন্তু ওভারনাইট আমরা যত পারছি তত বেস্ট দেওয়ার চেষ্টা করছি। তাই জন্য আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে যে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা করবে, বিকজ ক্লাস না করলে কিন্তু আলটিমেটলি তোমাদের এই যে প্রবলেমটা এতদিন ধরে হয়েছে, সেটা আমি যে সলভ করার চেষ্টা করলাম, বা স্যার যেটা চেষ্টা করছি, সেটা আলটিমেটলি সলভ হবে, ঠিক আছে? ওকে, যাই হোক, ক্লাসের টাইমিং একটু চেঞ্জ হবে। তোমাদের রোববার দিন করে ক্লাসটা হচ্ছে না, শনিবার দিন ক্লাসটা হবে, যেটা পাইথন না এআই, আমি একটু ভুলে গেছি, শনিবার দিন ক্লাস আছে, পাইথনের ক্লাস আছে। তো তোমার শনিবার যেরকম ভাবে ক্লাস হয় সেরকম হবে। আর তোমাদের ক্লাস শিফট হবে হচ্ছে সোমবার সকালে এবং বুধবার সকালে আপাতত। আমি দেখছি সেটা কি করা যায় কি না করা যায়, তবে তোমরা এটা ধরে রাখো যে সোমবার সকাল বুধবার সকাল। বুধবার সকালে কেমিস্ট্রির টিচার আছে, সেই কেমিস্ট্রির টিচারের ক্লাসটা কিন্তু রোববার দিন শিফট হচ্ছে। এবং সোমবার সকালে স্ট্যাটিস্টিক্স টিচার এক্সট্রা ক্লাস নিতে, সেই এক্সট্রা ক্লাসটা এখন নেবেন না, বিকজ স্ট্যাটিস্টিক্স টিচারের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তো স্যার আর এক্সট্রা দিতে পারবেন না। তো ওই পার্টিকুলার ক্লাসের জায়গায় সুরেন্দ্র স্যার ক্লাস নেবেন আমাদের এই এমসিএ, মানে তোমার পাইথন আর এআই এর। এবার এবার এরকমও হতে পারে যে মাঝখানে তো স্যার বুঝে গেলেন যে তোমাদের সিলেবাসটা খুব এগিয়ে গেছে, তখন হয়তো স্যার হয়তো ডেটটা চেঞ্জ করে দিল, মানে কমিয়ে দিল। অথবা যদি মনে হয় যে না সিলেবাস অনেক বাকি আছে, স্যার হয়তো একটা এক্সট্রা ক্লাসও দিয়ে দিল। তো এরকম ব্যাপার স্যাপারগুলো ভ্যারি করবে। এতগুলো সাবজেক্ট যখন পড়ানো হচ্ছে, তোমাদের কিন্তু কোঅপারেশনটা খুব দরকার, ঠিক আছে? ওকে, প্রত্যেক কাছে ক্লিয়ার ব্যাপারটা আমি কি বলার চেষ্টা করেছি না, অফলাইনে আপাতত ক্লাস হচ্ছে না, অফলাইনে আপাতত ক্লাস হচ্ছে না। তবে হ্যাঁ, আমি স্যারকে রিকোয়েস্ট করবো, যদি স্যার একটা পরীক্ষা যদি নেওয়ার দিন থাকে, যদি সেদিনটা অফলাইনে আসতে পারে, তাহলে খুব ভালো হবে জিনিসটা, সেটা আমরা দেখছি। ওকে, বাট আমাদের অফলাইনের ক্লাসের থেকে শেখাটা বেশি ইম্পর্টেন্ট না, সেটা তোমরা একদিন বুঝতে পেরেছো, ঠিক আছে? তো আগে শেখাটা হোক। চলো তাহলে আমরা এইবার ক্লাসটা এন্ড করছি।